আমি চলে যাব আজকের প্রথম স্টোরিতে এবং 2018-এর জানুয়ারিতে স্টুডিওতে এসেছিলেন ফারনান, এবং ফারনান একটা লাশের ঘটনা বলেছিলেন। চলে যাচ্ছি একটা লাশ টানার ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। মানে অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি, মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে, আশেপাশের এলাকার লোকজন, যে লাশটা আসলে কোত্থেকে এসেছে। মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এই রকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সেই রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম। মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, আশেপাশের ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে।
কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালেই আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিই। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকেন, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। আচ্ছা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোনো দরিদ্র মানুষ পরে হয়তো বা দাবি করবে, এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে, তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা। তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যেয়ে
যারা যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে বলা, মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্নগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। তা এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এই ছিল আমার ঘটনা। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। উনি একজন কোরআনে হাফেজ এবং দাওরা হাদিসের কাফিয়া জামাতে উনি লেখাপড়া করছেন। ওনার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। ঘটনাটা যেখানে ঘটেছে এই জায়গাটা ওনার নানার বাড়িতে, আর যার সাথে ঘটেছিল তিনি এই ইয়াসিন আরাফাত ভাইয়ের দুঃসম্পর্কের এক ভাই। ওনার যেই বংশ, এই বংশেরই এক আত্মীয়, যিনি ওনার আম্মুকে ফুপু বলে সম্বোধন করেন, তার সাথে ঘটেছে। ঘটনায় যাওয়ার পূর্বে ওনার নানার বাড়ির বিবরণটা একটু দেয়া দরকার। ওনার নানার বাড়ি ময়মনসিংহ জেলার নলিতাবাড়ি উপজেলার খলিশাকুড়ি এলাকায়। ওনার নানির বাড়ি যেখানে, ওইখানে মোট 6টি ফ্যামিলি বসবাস করে। এটা ওই সময়কার যখন ওনার আম্মু ছোট, উনিও জন্মগ্রহণ করেন নাই, মানে ইয়াসিন আরাফাত ভাই জন্মগ্রহণ করেন নাই। বর্তমানে ওইখানে নাকি শুধু 2টো ফ্যামিলি বসবাস করে। অনেকে কর্মব্যস্ততার কারণে ঢাকায় চলে এসেছে, রেগুলার থাকেন না। আর ইয়াসিন আরাফাত ভাইয়ের জন্মের আগে থেকেই ওনার পরিবার আবার ঢাকায় থাকে। আর এখন যে 2-1টা ফ্যামিলি বসবাস করছে, তাদের মধ্যে থেকে একটা ফ্যামিলি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে ঘটনা ঘটেছিল, আর একটা ওনার মামাতো ভাই, তার স্ত্রী। ঘটনাটা অনেক আগে ঘটেছে, নির্দিষ্ট করে সালটা বলতে পারেন নাই, তবে এতটুকু বলেছেন সময়টা 2000 সালের আগের। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে ফরিদ। উনি একজন কোরআনে হাফেজ ছিলেন। কেন বলছি ছিলেন, এখন নাই, পরে আমরা বুঝতে পারবো। উনি ওই সময়ে এলাকার মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম ছিলেন। তখন গ্রামের মসজিদগুলোতে যিনি আজান দিতেন ওনাকে নামাজ পড়াতে হতো। একাধিক ব্যক্তিকে রাখাটা মসজিদ কমিটির জন্য একটু কঠিন হয়ে যেত, এই জন্যই। আর উনি যেখানে নামাজ পড়াতেন ওই মসজিদটা ইয়াসিন আরাফাত ভাইয়ের নানুবাড়ি থেকে পশ্চিম দিকে। তো ওখানে তো এই 5-6টা ফ্যামিলি ছিল, সবগুলো বাড়ি আবার সিরিয়ালে ছিল, আর প্রত্যেকটা বাড়ি বেশ বড় জায়গা নিয়েছিল। প্রত্যেকটা বাড়িতে বিশাল উঠান ছিল, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্বও ছিল। তো এইভাবেই 5-6টা ফ্যামিলি আর কি সিরিয়ালি থাকতো। তো ওনার নানুবাড়ি থেকে পশ্চিম দিকে মসজিদটা, আর মসজিদটা যেখানে তার চারপাশে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত রয়েছে। তো পশ্চিম দিকে যে মসজিদটা, এই মসজিদটাতে যেতে এই ফরিদ ভাইয়ের বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতো। দূর থেকে মসজিদটি দেখা যায়। মসজিদটিও একটি বিশাল চাষাবাদ করা জমির মাঝে ছিল। এর আশেপাশে আবার কোথাও কোনো বাড়িঘর ছিল না। মসজিদের সামনে ছিল বিশাল ক্ষেত, পেছনের সাইডে ছিল সরু চিকন একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত। মসজিদের ডান পাশে ছিল ছোট্ট একটা কবরস্থান। মসজিদের পেছনে যে চিকন রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে দিনের বেলায় একেবারেই মানুষ কম যাতায়াত করত। সন্ধ্যার পরে তো যতদূর চোখ যায়
দূর দূরান্তে নিশাচর পাখির আওয়াজ ছাড়া কোনো মানুষের চিহ্নটাও দেখা যেত না, কোনো কোলাহলও শোনা যেত না। ফরিদউদ্দিন ভাই তার প্রতিদিনের রুটিন অনুযায়ী একদিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে হাঁটা ধরলেন। তখন উনি ঘড়ি ব্যবহার করতেন না, আর এই কারণে উনি সময় দেখে রওনা দিতেন। মসজিদে অবশ্য ঘড়ি ছিল, তো উনি সময়টা না দেখেই উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। উনি বের হয়ে দেখেন আকাশের এক সাইডে একটু আলোর আভা দেখা যাচ্ছে। উনি বুঝতে পারলেন যে ফজরের আজানের সময় পার হয়ে যাচ্ছে, দ্রুত যেতে হবে মসজিদে। আর উনি তো আর অনুমান করতে পারেন নাই যে অ্যাকচুয়ালি সময় কতটুকু। আকাশের অবস্থা দেখেই বুঝছেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, দেরি করা যাবে না। উনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। প্রথমে তো আজান দেবেন, এরপর নামাজ হবে। আর একটা রাস্তা আছে যেদিক দিয়ে মসজিদের কাছাকাছি যাওয়া যায়, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যায়, অনেকটা ঘুরে যেতে হয়, কষ্ট বেশি হয়, এদিকে সময়ও কম, সূর্য উঠে গেলে তার এক ঝামেলা হবে। উনি কি করেছেন, ক্ষেতের আইল ধরে একদম ওনার নাক বরাবর রওনা দিয়েছেন, যাতে করে খুব দ্রুত উনি চলে যেতে পারেন। ফরিদ ভাই তো ক্ষেতের আইল ধরে মসজিদে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর উনি দেখলেন যে চাঁদের আবছা আবছা আলো তখন ছিল। চাঁদ বলতে কেন বলছি সেটাও বুঝতে পারবেন। সেটা হলো যে উনি তো পশ্চিম দিকে যাচ্ছেন, পূর্বের আকাশে হালকা আলোর আভা হয়েছিল আর কি। পশ্চিম দিকে যাচ্ছেন, ওইদিকে কিন্তু চাঁদের আলো ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে ফজরের নামাজ হচ্ছে, তখনও কিন্তু আকাশে চাঁদ দেখা যায়, এরকম কিন্তু থাকে। তো ওরকম ছিল, চাঁদের আলো ছিল। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে মসজিদে কিছু মুসল্লি এসে গেছে। উনি চিন্তা করলেন যে ওনার আগে কিছু মুসল্লি এসে গেছে নামাজ পড়ার জন্য। ওনার মনের মধ্যে একবারও এই বিষয়টা আসে নাই যে জোহর আসরের ওয়াক্তেই লোকজন পাওয়া যায় না, এশার নামাজেই মাঝে মাঝে দেখা যেত যে উনি একাই নামাজ পড়ে চলে আসতে হয়েছে। সেখানে ফজরের সময় তো লোক কখনোই আসে না, এই লোকগুলো কোত্থেকে এলো, এই বিষয়টা কিন্তু ওনার মাথার ভিতর কাজ করে নাই। উনি ধীরে ধীরে মসজিদের কাছে গিয়েছেন, গিয়ে দেখতে পেলেন একটা অবয়ব যার হাইট 7 থেকে 8 ফুট হবে, তার দাড়িগুলো বিশাল লম্বা লম্বা, সাদা জুব্বা পরা। তিনি একটা ঘটির মতো কিছু দিয়ে অজু করছেন। আর একজন লোক মসজিদ ঝাড়ু দিচ্ছেন একই উচ্চতার। আর কিছু লোক নামাজ পড়ছেন, কিছু লোক জিকির করছেন, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই যে যার মতো কাজ করছে, সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে যে ফরিদ ভাই মসজিদে এসেছেন, তিনি সবাইকে দেখছেন যে তারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এই লোকগুলো ফরিদ ভাইয়ের দিকে কোনো ভ্রুক্ষেপও করছে না, সকলেই এক মনে যে যার কাজ করে যাচ্ছে। উনি এই অভাবগুলোকে দেখে একদম বোকা বনে গেলেন। কোনোভাবে ইনি হিসাব মেলাতে পারছেন না, এরা কারা, কোত্থেকে এলো, আগে তো কখনো দেখে নাই ফরিদ ভাই। কারণ এই গ্রাম অঞ্চলে সবাই একে অন্যকে চেনে, বিশেষ করে যারা মসজিদে এসে রেগুলার নামাজ আদায় করেন তাদের সাথে কিন্তু ইমাম মুয়াজ্জিনের একটা সম্পর্ক হয়েই যায়। যারা একদম 5 ওয়াক্ত নামাজি, যারা তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর যারা মাঝে মাঝে আসেন তাদের সাথে তো চোখাচোখি হয়ে একটা চেনা পরিচিত হয়ে যায়। কিন্তু না, আগে কখনোই এই ব্যক্তিদেরকে উনি দেখেন নাই। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে উনি যে এসেছেন, উনিও কিন্তু তাদেরকে কোনো বিরক্ত করেন নাই, তারাও যে যার মতো কাজ করছে। একটা পর্যায়ে উনি ভয় পেয়ে যান, তখন আর মাথা কাজ করছিল না। হঠাৎ করেই আজানের ধ্বনির শব্দ উনি শুনতে পান। কারণ দূরে তো মসজিদ রয়েছে, ওই মসজিদে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু দূরের যে মসজিদ সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা ছিল, মাইকও ছিল। যখনই আজানের ধ্বনি উনি শুনতে পান, তখনই চোখের নিমিষেই এই অবয়বগুলো উধাও হয়ে যায়। ফরিদ ভাই কিছুক্ষণের জন্য উনি মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। উনি জানছেন না বা বুঝতেও পারছেন না কি হলো। যখন ওর সেন্স ফেরত আসে, তখন উনি নিজেকে আবিষ্কার করেন, আরে আমি এটা কোথায় আছি, আমি তো মসজিদের ভিতরে ছিলাম, কিন্তু আমি এখন কোথায়। উনি দেখেন যে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন। ওনার আশেপাশে কেউ নাই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মসজিদের দরজা জানালা সবই বন্ধ।
উনি এই মসজিদের কবরস্থানের ভিতরে একা একা দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগে যে অবয়বগুলো ছিল এগুলো কেউ নেই এখন। উনি তখন এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে উনি মাইকে আজান দিতে থাকেন। মাইক বলতে এক ধরনের হ্যান্ড মাইক ছিল। এখনও এই ধরনের হ্যান্ড মাইক দেখা যায়, কিন্তু এই মাইকগুলো এখন আরও আধুনিক সংস্করণ আসছে বাজারে। আগে এক ধরনের হ্যান্ড মাইক টাইপের জিনিস ছিল, ওনার বাড়িতে এটা ছিল। উনি ওই হ্যান্ড মাইক নিয়ে চিৎকার করে আজান দিতে থাকেন। অনেক সময় দেখা যায় যে এই টাইপের মাইক নিয়ে আগেকার দিনে, এখন অবশ্য এটা খুব একটা দেখা যায় না, আইসক্রিম বিক্রেতারা ওনারা গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে আইসক্রিম বিক্রি করতেন, তারপরে গান শুনিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করতেন। তো ওই ধরনের একটা মাইক ছিল, ব্যাটারি সিস্টেমে এটা চলতো, ব্যাটারির ব্যবস্থা ছিল। তখন তো বাড়িতে এসে এটা দিয়ে আজান দেওয়া শুরু করেছেন। আজানের ধ্বনি শুনে আশেপাশের আত্মীয় স্বজনরা সকলে ছুটে আসে, কি হয়েছে কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? তখন উনি সব ঘটনা খুলে বলেন যে এই ব্যাপার। তখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার, আসলে তখন ফজরের আজানের সময় হয় নাই। উনি কোত্থেকে আজান শুনেছিলেন, কি হয়েছে, এটা একটা রহস্যময় ব্যাপার। আত্মীয় স্বজনরা ওনাকে সান্ত্বনা দেন যে এটা ভয় করো না, এটা কোনো ব্যাপার না, ওই যে জিনেরা আসে মসজিদে নামাজ পড়ে, তুমি ওরকমই কিছু দেখেছো, ভয়ের কিছু নেই, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। উনি কয়েকদিন অসুস্থ ছিলেন, কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটে, এটা আমি ভয়ঙ্করই বলছি কারণ হচ্ছে উনি শারীরিকভাবে, বাহ্যিকভাবে দেখলে উনি শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হলে উনি দিনীভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। দিনীভাবে ক্ষতিগ্রস্ত হন এই কারণে বলছি, উনি কোরআনের হাফেজ ছিলেন। অল্প দিনের মধ্যে উনি কোরআন সম্পূর্ণরূপে ভুলে যান। ওনার দাড়ি ছিল, উনি দাড়ি কেটে ফেলেন। উনি নেশাগ্রস্ত হয়ে পড়েন, বিভিন্ন মাদক সেবনে উনি অভ্যস্ত হয়ে পড়েন। এরপর উনি রিক্সা চালানো শুরু করেন ইমামতি বাদ দিয়ে। এই অবয়বগুলোকে দেখার পর ওনার মধ্যে এই পরিবর্তনগুলো হয়ে যায়। এটা হওয়ার পেছনে বিভিন্নজন বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন, কারণ অনেককে দেখানো হয়েছে তাকে, অনেকেই বলেছেন যে এই বিষয়টা ওভাবে জনসম্মুখে প্রকাশ করাটা উচিত হয় নাই, হতে পারে এই কারণে এরকম হয়েছে, কিন্তু কেউই নির্দিষ্টভাবে বলতে পারেন নাই আসলে কি কারণে ওনার এই ধরনের পরিবর্তন হয়ে গেল। কেনই বা একজন কোরআনের হাফেজ উনি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা জীবনে চলে আসলেন, ইমামতি ছেড়ে দিয়ে রিক্সা চালানো শুরু করলেন। রিক্সা চালানো খারাপ কিছু না, এটা একটা হালাল প্রফেশন। তবে উনি ইমামতি ছেড়ে দিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়লেন, কোরআন ভুলে গেলেন, না তেলাওয়াত করতে করতে উনি সুন্নতি লেবাস ছেড়ে দিয়ে পুরোপুরি ভিন্ন ধরনের জীবন যাপন শুরু করলেন, যেটা তার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না। এমন ঘটনাই ওনার সাথে ঘটেছে। এই যে ব্যাপারটা, এটা যে হলো, এই ব্যাপারটার ব্যাখ্যা করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ যারা তার রুকিয়া করেছেন তারাও নির্দিষ্ট করে বলতে পারেন নাই, তারা অনুমান করে বলেছেন। ওখানে মসজিদে যেই জিনেরা আসতেন ওনারা কোনো ক্ষতি করেছেন কিনা বা কী কারণে এটা হয়েছে এটা কেউ বলতে পারে নাই। এখনও উনি এরকম আছেন। আমি কথা বলেছি ইয়াসিন আরাফাত ভাইয়ের সাথে এই বিষয়টাতে, যে এই যে ফরিদ ভাই ওনার এখন কি অবস্থা, তো বললেন যে উনি মাঝে মাঝে একটু অ্যাবনর্মাল আচরণ করেন, এতটুকুই, তাছাড়া অ্যাজ ইউজুয়াল অবস্থাতেই আছেন আর কি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আমি হিমেল খান। বরিশাল থেকে যিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে সুমি। ঘটনাটি ঘটে যায় আক্কাস আলীর সাথে। আক্কাস আলী পেশায় ছিল দিনমজুর। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল। সংসারে তখন তার মা এবং তার সদ্য বিয়ে করা স্ত্রী। বয়স তখন তার আনুমানিক 29 কি 30 হবে। 2006 সালের মাঝামাঝির ঘটনা বলছি।
আক্কাস আলী যখন যেই কাজ পেতেন তখন সেই কাজই করতেন। আশেপাশে 10 গ্রামে তার একটা সুনাম ছিল যে আক্কাস আলী খুব সৎ একজন মানুষ, কারণ সে চুরি করে না, আর যেই কাজ পায় সেই কাজই করে। ওকে কাজের পারিশ্রমিক হিসেবে যত টাকা দেয় হোক না কেন, ও কখনোই সেই বিষয় নিয়ে রাগ করে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মাঝে মাঝে ওরা 1-2 বেলা না খেয়ে থাকলেও কখনো অন্যের বাড়িতে গিয়ে খাবার চাইতো না। পাড়া প্রতিবেশীরা ওকে খোঁজ খবর নিত, মাঝে মাঝে ওদেরকে খাবার দিত। আক্কাস আলী একদিন রাতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তিনি ভাবছে যে সারা জীবনে তো তার মাটাকে সুখ দিতে পারলো না, এখন আসছে একটা নতুন মানুষ, তার ওয়াইফ, তাকে কিভাবে সুখ দিবে। আক্কাস আলীর মনে মনে খুব ইচ্ছা তার মাকে সে হজে পাঠাবে। যখন মাছ ধরতে যাচ্ছে তখন অন্য গ্রামের 2 বন্ধু তাকে বলছে, কিরে আক্কাস, কই যাস মাছ ধরতে? মাছ ধরা লাগবে না, আমাগুলো গায়ে কাম আছে। আক্কাস তখন বলছে, রাত বাজে 12:30, এত রাতে তগুলোয় কি কাজ? তার এক বন্ধু বলছে, টাকা দরকার না টাকা, আয় আমাগুলো গায়ে, অনেক টাকা পাবি, যা পামো 3 জন ভাগাভাগি করে লমো। আরেকজন বন্ধু বলছে, আক্কাস তো এমনি গরিব, কোনো ইনকাম নাই, আয় তোরা সমান বাগি দিম, আয়। আক্কাস তাদের সাথে হাঁটছে। তিনি আর তাদেরকে না করতে পারেন না, কারণ আক্কাসের তো কোনো টাকা পয়সা নেই, আর খুব প্রয়োজন টাকার। আক্কাসের 2 বন্ধুর কাঁধে ছিল 2টো ব্যাগ। ব্যাগ বললেও ভুল হবে, গ্রাম্য ভাষায় যেটাকে বলে ওই যে ছালা বা চটের বস্তা জাতীয় কিছু, যেখানে 85 কেজি চাউল রাখা হয়, এরকম এক বস্তা 2 জনের কাঁধে। আর বস্তার মধ্যে লোহার টুংটাং আওয়াজ হচ্ছে। আক্কাস তখন জোরেই বলছে, কই লয়ে যাইতাছস? তখন ওর একটা বন্ধু বলছে, আস্তে কথা ক, কে কখন হইনালায়, তোর টাকার দরকার না, যদি টাকার দরকার হয় তাহলে কোনো কথা কবি না, আয় আমাকে লগায়, যা করবো তুইও তা করবি। আক্কাস ওদের সাথে সেই রাতের নির্জন পরিবেশে হাঁটছে। মনে হচ্ছে অমাবস্যার অন্ধকার, কারণ চাঁদ ওঠে নাই। কিছুক্ষণ আগানোর পর ওর একটা বন্ধু বলছে, এবার আর টর্চ জ্বালাবি না, বেশি প্রয়োজন হবে আমি একা টর্চ জ্বালাবো, তোরা টর্চ জ্বালাবি না, বন্ধ রাখ। আক্কাসরা হেঁটে যাচ্ছে সুপারি বাগানের ভেতর দিয়ে। এবার আক্কাস বুঝতে পারছে যে ওরা কোথায় যাচ্ছে। ওরা যাচ্ছে সেই পুরনো কবরস্থানে, কিন্তু কেন যাচ্ছে তখনও কিন্তু আক্কাস জানে না। বেশ কিছুক্ষণ হাঁটার পর আক্কাস বুঝতে পারছে তারা যাচ্ছে পুরনো কবরস্থানের দিকে। এবার আক্কাস বলে যে, বন্ধু আমার টাকার দরকার নেই, তোরা যা, আমি যেতে পারব না। তখন ওর একটা বন্ধু বলে, তুই তো বুঝা গেছিস আক্কাস, কি করবো এখন? কোনো কথা কবি না, আমাগুলো গায়ে, কথা না শুনলে তোর কল্লাটা কাইটটা কবরস্থানের মধ্যে কবর দিয়ে দিব, কেউ কোনোদিন জানবো না। আক্কাস ওদের সাথে ভয়ে ভয়ে আগায়, আবার চিন্তা করছে টাকা তো পাবে। এই বন্ধুদের সাথে ওর আগেও সম্পর্ক ছিল, কিন্তু এই বন্ধুরা যে কি কাজ করে সেটা তো আক্কাস জানতো না। ওরা 3 জন সেই পুরনো কবরস্থানের দিকে ঢোকে, যেটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। প্রায় 15 থেকে 20 মিনিটের হচ্ছে সুপারি বাগান, এর মধ্যে কোনো জনবসতি নেই। আর ওই কবরস্থানটা কেউ ব্যবহার করে না। ওই গ্রামটা তখন একটা বিষয় প্রচলিত ছিল, যারা ফাঁসিতে মারা যাবে বা বিষ খেয়ে মারা যাবে তাদেরকে ওই পুরনো কবরস্থানে কবরস্থ করা হবে বা দাফন করা হবে। ওরা ধীরে ধীরে সে কবরস্থানে ঢুকে। কবরস্থানে ঢোকার পর ওর এক বন্ধু বলছে, সোহেল যে আত্মহত্যা করছে জানোস না? আক্কাস বলছে, হ্যাঁ জানি তো, কিন্তু আমি তো শহরে ছিলাম, এই জন্য ওর জানাজায় আসতে পারিনি। কেন, সোহেলকে কি এখানে কবর দিছে? ওর আরেকটা বন্ধু বলছে, সোহেলের লাশটাই নিতে আসছি, বেচে অনেক টাকা পাবো। আবার এই সোহেলের সাথেই আক্কাসের একটা দ্বন্দ্ব ছিল, কোনো একটা কাজ নিয়ে। হয়তো আক্কাস সোহেলের কাছে অনেক টাকা পেত, সেই টাকাগুলো পরিশোধ করে নাই, এই জন্য আক্কাস আর এই বিষয়ে কোনো কথা বলে না। আক্কাসও রাজি হয়, ঠিক আছে সোহেলের লাশটাই উঠায় লয়ে যাব। আক্কাস আরেকটা বন্ধু মিলে কবর খুঁড়ছে। আরেকজন বন্ধু আশেপাশে খেয়াল রাখছে কেউ আসে কিনা। যদিও কারো আসার সম্ভাবনা নেই, গ্রামের শেষ প্রান্তে আরো পুরনো কবরস্থান, তারপরে সতর্কতা। ওরা 2 জন কবর খুঁড়ে বাঁশ চাটাই সব সরিয়ে ফেলে। কবরের ভেতর ওর 2টা বন্ধু নামে, যেহেতু আক্কাস এই বিষয়ে পারদর্শী ছিল না, আক্কাস উপরেই দাঁড়ানো ছিল। যখন ওরা লাশটা উপরে উঠায় তখন দেখছে কবরস্থানের আশেপাশে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে,
কিন্তু কবরস্থানে কোনো বৃষ্টি নেই। ঝড় হয়ে মনে হচ্ছে একদম গাছপালাগুলো ভেঙে পড়েছে, কিন্তু কবরস্থানে কিছুই হচ্ছে না। ওরা একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে আকাশকে সান্ত্বনা দেওয়ার মতো করে ওর এক বন্ধু বলছে, বন্ধু ডরাইস না, কিচ্ছু হইব না, আমরা আছি না। এই কাম কত করলাম এর আগে, তুই তো কোনো খোঁজ খবরই রাখাস না। যদিও তোর লয় কিছু কই নাই, তবে ডরাইস না, আমরা আছি। ওর আরেকটা বন্ধু বলছে, এই লাশের কল্লাটা কোনো কামে লাগবো না, কল্লাটা কাটটা হালাই দেই। প্রথম বন্ধুটাও সহায় দিল, হ্যাঁ কল্লা তো দরকার নাই, আমাদের তো বডিটা নিতে হবে। তখনও কিন্তু বাহিরে ঝড়ও হচ্ছে এবং তুমুল ঝড়ে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির শব্দগুলো ওরা পাচ্ছে। টর্চ জ্বালানো মানা, তাই তারা ক্লিয়ারলি কিছু দেখতে পাচ্ছে না। আধো আলো আধো অন্ধকারে যতটুকু বুঝতে পারছে। ওর দুইটা বন্ধু, একটা বন্ধু লাশের পা ধরে, আরেকটা বন্ধু লাশের বুকের দিকে ধরে এবং আকাশকে বলে, বন্ধু ওই দাটা ল, ওই দা দিয়া কল্লাটা কাইটটা কবরের মধ্যে হালায় দে, কল্লাটা আমাকে লাগবো না। আকাশ তখন বলছে, এইটা আমার দ্বারা সম্ভব না বন্ধু, আমি এটা পারব না, অন্য কাম দে, এটা করি। ওর ওই দুই বন্ধু বলে, লাশটা কতক্ষণ কোলে করে রাখুম, তাড়াতাড়ি কর। আকাশ ভয়ে ভয়ে কাফনের কাপড়টা খুলে, এক হাতে দা আর এক হাত দিয়ে কাফনের কাপড়টা খোলার পর ও দেখছে সেই লাশের চোখ দুটো এত বড় বড় আর খুব লাল, জিহ্বাটা একদম ভাঁজ হয়ে গেছে। মনে হচ্ছে এত বড় জিহ্বাটাকে কেউ ভাঁজ করে করে মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আকাশ আতঙ্কের একটা চিৎকার দেয়। ওর বন্ধু আকাশকে একটা গালি দিয়ে বলে, তাড়াতাড়ি কর। আকাশ আরেকটা বিকট চিৎকার দিয়ে সজোরে সেই কল্লাটা কেটে ফেলে। কল্লাটা কবরে পড়ে যায়। ওরা জানে এখানে চিৎকার দিলেও কেউ আসবে না। মাথাটা কবরের মধ্যে ফেলে দেয়। তারপরে কবরে মাটি টাটি সব দেওয়া হয়। ইতিমধ্যে লাশের দেহটাকে একটা বস্তার মধ্যে ঢুকানো হয়, আর কোদাল ছিল এবং কবর খোঁড়ার যে সরঞ্জাম ছিল সেগুলো অন্য বস্তার মধ্যে ঢোকানো হয়। তারা তিনজন কবরস্থান থেকে বের হয়, যেদিকে ফসলি জমি সেই দিকে। তারা কবরস্থান থেকে বেশ কিছু দূর আগানোর পর যে ব্যক্তিটা আত্মহত্যা করেছিল, যার নাম ছিল সোহেল, সে বলছে, আকাশ আমার দেহটা দিয়ে যা, এভাবে নিস না আমারে। আকাশ তখন ভয় পেয়ে যায়। ওদের বন্ধুদের বলছে, দেখছস সোহেল কি বলতেছে, কি কইতাছে সোহেল, দেখছস? ওর তিন বন্ধু বলে, আমরাও শুনছি, চল পেছনের দিকে তাকাবি না। তখন সেই কবরস্থান থেকে সোহেল হাসতে হাসতে বলছে, আকাশ রে আকাশ, বুঝবি এর যন্ত্রণা, দেহ আমার, খবরও আমার, রাজত্ব তোদের, দেখিয়ে দেব, তোদেরকে আমি বুঝিয়ে দেব। এখনো সময় আছে, দেহটা কবরে রেখে যা। ওরা তিনজন সেখান থেকে ভয়ে দৌড় দেয় এবং যেদিকে দৌড় দিচ্ছে আকাশ বুঝতে পারছে যে ওরা কোন দিকে যাচ্ছে। ওরা ফসলি জমি ধরে যাচ্ছে সে তান্ত্রিকের বাড়িতে, পুরনো একটা পরিত্যক্ত বাড়ি। তান্ত্রিককে তো আকাশ আগে থেকেই চিনত। এবার আকাশ বুঝে গেছে তান্ত্রিকের নির্দেশে ওরা এই কাজটা করেছে। ওরা তিনজনে দূর থেকে শুনছে, তোদের মাথাটা আমার দরকার, আমার দেহটাও আমার দরকার। আকাশের ওই দুই বন্ধু হয়তো মন্ত্র জানতো, কারণ তারা তান্ত্রিকের শিখিয়ে দেওয়া কাজে আসছে। তারা শুধু আকাশকে বলছে, পেছনে তাকাবি না, সামনে পারলে দৌড়তে, ওই বাড়ির দিকে দৌড়তে। তারা তিনজন মিলে সেই তান্ত্রিকের বাড়িতে যায়। আকাশ প্রথম তান্ত্রিকের বাড়িতে ঢুকছে। এর আগেও যদিও দূর থেকে সে তান্ত্রিকের বাড়িতে দেখেছে, তান্ত্রিকের বাড়ির কথা শুনেছে এবং তান্ত্রিকের সাথে বেশ কয়েকবার কথাও বলেছে, খুব ভালো সম্পর্ক ছিল তার। আকাশ আবার ভাবছে, তান্ত্রিকটা এত খারাপ। তান্ত্রিকের ঘরে যখন ঢুকলো তখন আকাশ দেখছে তান্ত্রিক একটা বড় মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে তার মধ্যে কি কি যেন দিচ্ছে আর মন্ত্র পড়ছে। তান্ত্রিকের রুমে ঢোকার সাথে সাথে তান্ত্রিক হাতের ইশারায় ওদেরকে
চুপ করতে বলছে, যাতে ওরা নিজেদের মধ্যে কোনো কথা না বলে। আক্কাস তখন ঘরের আশেপাশে দেখছে মানুষের কঙ্কাল, কঙ্কালের মাথা, কারো শুকনো হাড়, কিছু পাখি যা পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, পশুর চামড়া দিয়ে বানানো বিভিন্ন ধরনের মুখোশ। আক্কাস খুব ভয় পায়। আক্কাস বাইরে যাইতে চাইলে ওর দুই বন্ধু ওকে হাত ধরে এবং ইশারায় থাকতে বলে এবং ভয় পেতে না করে। কিছুক্ষণ পর তান্ত্রিকের সাধনা শেষ হলে তান্ত্রিক ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধুকে বলছে, তোরে আমি শিষ্য হিসাবে মেনে নিলাম, তোকে কিছু আমল শিখাবো আমি, যা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি। আর আক্কাস, তুই এই কাজটা করছস, ওদের সাথে ছিলি, আমি এই ব্যাপারটায় অনেক খুশি, অনেক। ওই বন্ধু দুজনকে বেশ কিছু টাকা দেয় এবং তান্ত্রিক ওদেরকে বলে, দেখ আক্কাস তো গরিব, তারপরও কি সাহস ওর। তান্ত্রিক আরেকটু গম্ভীর কণ্ঠে বলছে ওই বন্ধু দুটোর উদ্দেশ্যে, তোরা কিছু মনে করিস না, আমি আক্কাসকে একটু বেশি টাকা দিতে চাই, কারণ আক্কাস তো গরিব। আর মন্ত্র তো আক্কাসরে শিখাবো না, মন্ত্র তো তোদেরকেই শিখাবো। আক্কাস তখন ভয়ে নির্বাক হয়ে গেছে। আক্কাস তখন মনে মনে ভাবছে, ওদের বিরুদ্ধে গেলেই মরে যেতে হবে আক্কাসের। তাহলে আক্কাসের মার কি হবে? আক্কাসকে সেই তান্ত্রিক প্রায় ভালো অঙ্কের একটা টাকা দেয়, এবং কেন দেয় সেটা আক্কাস তখনও জানে না, কারণ আক্কাসের তো কাজ তেমন ছিল না। আক্কাস তো বেশ খুশি, আক্কাসের বন্ধুরাও খুশি যে একটা সঙ্গী পেল। আক্কাসকে ওই রাতে ওর বন্ধুরা বাড়িতে পৌঁছায় দেওয়া যায়। ও বাড়িতে আস্তে আস্তে প্রায় ফজরের আজান হয়ে যায়। আক্কাস বাড়িতে এসে ওর মার হাতে টাকাগুলো দেয়, আর ওর মা বলে, এত টাকা পাইলি কই বাজান? তখন আক্কাস বলছে, মা দেখো না, এর আগে কত মানুষের কাম করছি, 500 টাকা হইতো, দিত 100 টাকা। কেমনে জানি কালকে সবাই ডাইকা ডাইকা আমারে সবাই টাকাটি দিয়ে দিল, এর লেগে তো রাইতে আইতে পারি না। সেখানে টাকা ছিল আনুমানিক 40,000 টাকা। ওর আম্মু খুব অবাক হয়ে যায়, আবার বিশ্বাসও করে, কারণ তারা জানে যে আক্কাস তো সৎ একটা ছেলে। আক্কাসের মা ওর স্ত্রীকে, আক্কাসের স্ত্রীর হাতে প্রায় 10 থেকে 12,000 টাকা দিয়ে বলতেছে, মা এটা দিয়ে তুই কিছু কেনাকাটা করিস। আক্কাস সকালে ঘুমিয়ে পড়ে। আক্কাসের ঘুমটা ভাঙে মূলত ওর মার ডাকে। ওর মা বলছে, বাজান বাজান তাড়াতাড়ি ওঠ, ওঠ বাজান, কোনো খবর শুনছস? ওই গ্রামের রইস আর সলিম, ওরা দুজন তো পুকুরে ডুববা মরে গেছে। আক্কাস ঘুম থেকে উঠে ওর মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা, আবার কত কি হয়েছে? ওর মা বলছে, পুকুরে 2 জনের লাশ আছিল, পানিতে ভাইসা উঠছে। তখন আক্কাস বলছে, মা ওরা তো সাঁতার জানতো, তাহলে পুকুরে কেমনে ডুববা মরল? ওর মা তখন বলছে, পাপ 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 কিন্তু বাপেরও সারে না, সবে আল্লাহর বিচার। আর কতদিন অবিচার করবো মানুষের লগে, এবার আল্লাহ বিচার করে দিছে। আক্কাস এটা শুনে বেশ ভয় পেয়ে যায়, কারণ গত রাতে ওদের দুজনের সাথেই আক্কাস গিয়েছিল লাশ আনতে। এই কথা তো আক্কাস কাউকে বলতে পারছে না। এখন আক্কাস কি করবে? আক্কাস ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। তখন ওর মা ডাকছে, বাজান বাজান কই যাস, হুইন্ডা যা বাজান, যাইস না এদিকে আয়। আক্কাস দৌড়াতে দৌড়াতে সেই তান্ত্রিকের পরিত্যক্ত বাড়িতে যায়। আক্কাস যখন বাড়িটায় ঢুকছে তখন আক্কাসের লোম সব দাঁড়িয়ে গেছে। গা ছমছম একটা পরিবেশ সেই বাড়িটার। তার কাছে মনে হচ্ছে বাড়িটাই যেন তার দিকে তাকিয়ে আছে আর তাকে বলছে, আক্কাস আসিস না, আসিস না। আক্কাস তখন একটু জোরেই বলে, ধ্যাৎ, দিনের বেলা আবার কি, এটা আমার মনের ভুল। আক্কাস ধীরে ধীরে সেই ঘরের মধ্যে যায়। যখন ঘরের দরজাটা খুলে তখন দেখছে যেই লাশের মাথাটা ওরা কবরে ফালায় আসছিল, সে মাথাটা ওকে বলছে শূন্যে ভাসতে ভাসতে, আক্কাস দেহ নিতে আসছি, আমার কবর, আমার দেহ, রাজত্ব তোদের। আক্কাস দেখছে জিহ্বাটা ভাঁজ করে ভেতরে ঢুকানো, তারপরও সে কিভাবে কথা বলছে। আক্কাস এই কথা শুনে সেখান থেকে ভয়ে দৌড় দিতে চায়, কিন্তু আক্কাসের পা নড়ছে না।
মনে হচ্ছে তার পা দুটো পাথর হয়ে গেছে। তখনও কাটা সেই মাথাটা শূন্যে ভাসছে। আক্কাস এবার শুনছে ঘরের ভেতরে যে মুখোশগুলো ছিল সে মুখোশটা বলছে, ওই দুইটারে তো পানির মধ্যেই রেখে দিছি, পছন্দ হয়ে গেছিল, পাপের ফল দিছি, তোরে এখন কই রাখুম চিন্তা করতেছি। আক্কাস ভয়ে ভয়ে ভাবছে যে দিনের বেলা এইসব কি হচ্ছে, সে কি স্বপ্ন দেখছে না এটাই বাস্তব। আক্কাসকে তখন সে কাটা মাথাটা বলছে, আয় আক্কাস, তোকে বুঝিয়ে দেই কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন। আক্কাসের যখন জ্ঞান ফেরে তখন আক্কাস তার বাড়িতেই ছিল। আক্কাসকে তার স্ত্রী বলছে, তুমি হঠাৎ করেই সেই সুপারি বাগানের মধ্যে দৌড় দিলা, কি দরকার ছিল এখানে যাওয়ার? তোমার পেছন পেছন আমরাও গেলাম, দেখলাম যে তুমি যে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছো। তারপরে ধরাধরি করে তোমার রুমে নিয়ে এলাম। কতক্ষণ পর তোমার জ্ঞান ফিরল, কি হয়েছে তোমার? আক্কাস তো অবাক। আক্কাস ভাবছে ও তো গেল তান্ত্রিকের বাড়িতে। আক্কাস তাহলে যা দেখলো সেটা কি স্বপ্ন নাকি বাস্তব? এবার আক্কাস কান্না করতে করতে ও মা আর স্ত্রীকে সব কথা বলে দেয়, গতকালকে রাতের কথা, লাশের কথা, টাকার কথা, সব। এগুলো শুনে ওর মা এবং ওর স্ত্রী আক্কাসের উপর প্রচণ্ড রাগ করে, আক্কাসকে অনেক কথা বলে, রাগারাগি করে। আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি না। তারা ভয়ও পায় একটা বিষয়, কারণ লাশ চুরির সাথে যারা জড়িত ছিল সেই আক্কাসের 2 বন্ধু তো মারা গেছে। তাহলে আক্কাসের কি হবে? তারা ইমাম সাহেবের কাছে যায়, সব ঘটনা খুলে বলে। ইমাম সাহেব সব ঘটনা শুনে সেদিন রাতেই আনুমানিক 8টা কি 8:30টার দিকে তারা সেই তান্ত্রিকের বাড়িতে যায়। ইমাম সাহেবের উদ্দেশ্য হচ্ছে তান্ত্রিককে গ্রাম ছাড়া করবে। ইমাম সাহেব, আক্কাস, তার স্ত্রী এবং তার মা, এই 4 জন যখন তান্ত্রিকের বাড়িতে যায় তারা গিয়ে দেখছে তান্ত্রিকের দেহটা একদিকে, মাথাটা আরেক দিকে। আক্কাসের মা এবং স্ত্রী চিৎকার দিয়ে সেই ঘর থেকে বের হয়ে যায়। আক্কাস দেখছে তান্ত্রিকের চেহারাটা ছিল খুবই ভয়ার্থক, মনে হয় তান্ত্রিক ভয় পেয়ে মারা গেছে। তার দেহটা ছিল অন্যদিকে, তার শরীরে কোনো বস্ত্র ছিল না, তার হাত দুটো ছিল এমন যে সে কারো কাছে 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছে। আক্কাস আলী আর তার 2 বন্ধু যে লাশটা কবর থেকে চুরি করে এনেছিল সেই লাশটাও মেঝেতে পড়া। আক্কাস ভয়ঙ্কর চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়। উঠানে এসে সে বমি করতে থাকে। ভয়ে আক্কাসের স্ত্রী আর মা সেই হুজুরকে ডাক দেয়। টর্চ জ্বালিয়ে দেখছে আক্কাস রক্ত বমি করছে, আক্কাসের মুখ দিয়ে অনর্গল রক্ত পড়ছে। হুজুর আক্কাসকে বলতেছে, আক্কাস তওবা পড়, আমার সাথে তওবা পড়। হুজুর তওবা পড়া শুরু করে আর আক্কাস সেখানেই মারা যায়। এই ছিল আজকের ঘটনা। তখনকার সময় লাশ চুরির বিষয়গুলো পেপার পত্রিকাতে এসছিল, ইভেন টিভি নিউজেও আসছে। এই জন্য আমি আর স্থানগুলোর নাম বর্ণনা করি নাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম হচ্ছে রিপন, আমি লালমিহাট আদিত্যমণি থেকে বলতেছি। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে শোনা, আর তিনি তার পরিচিত একজন মানুষের কাছ থেকে শুনেছেন। তো তার নাম হচ্ছে জামিল ভাই। তো ওনার বাসা হচ্ছে লালমিহাটের সদরের আশেপাশে। তো উনি লালমিহাট সদরে হাসপাতালে মর্গের দায়িত্বে ছিলেন প্রায় 3 বছর। তো এই ঘটনা শোনার পর আমি আসলে খুবই অবাক হয়েছিলাম যে এরকম ঘটনা কি মানুষের সাথে ঘটতে পারে। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ছিল একটা ভ্যাপসা গরমের রাতে। এটা সেই সময় গরমের প্রচণ্ড গরম ছিল সেই দিন। তো রাত যখন আনুমানিক 1:30 কি 2টা হবে, সেই সময় হাসপাতালে মর্গটা তো জানেনই রাসেল ভাই, মানে এখানকার মেইন বিল্ডিংয়ের থেকে একটু দূরে চারদিকে বড় বড় ঝাউ গাছ আর জঙ্গল ছিল। তো সেই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না, ঘুটঘুটে অন্ধকার আর প্রচণ্ড গরম ছিল। তো জামিল ভাই মর্গের সামনে ছোট বারান্দায় একটা টুলে বসে ঝিমাচ্ছিলেন সেদিন। তো হঠাৎ করে ওনার মনে হলো মর্গের ভিতরে লোহার বড় স্ট্রেচারে টানার একটা শব্দ হলো।
স্ট্যাচারগুলো যেরকম শব্দ হয়, ক্যাচ ক্যাচ শব্দ, এরকম শব্দ হলো। তো উনি ভাবলেন যে হয়তো কোনো বিড়াল বা অন্য কিছু সেই স্ট্যাচারটাকে টাচ করেছে, যার কারণে হয়তো এটা উঁচু থেকে নিচুতে হয়তো একটু মুভ করার কারণে এরকম শব্দ হয়েছে। তো উনি টর্চ লাইটটা নিয়ে ভিতরে ঢুকলেন এবং মর্গের ভেতরটা সবসময় ঠান্ডা থাকে, কিন্তু ওই দিন ঢুকতেই ওনার মনে হলো যে ওনার কাছে মনে হলো যেন বরফের কোনো ঘরে ঢুকে পড়েছে। তো চারিদিকে ফরমালিন কড়া গন্ধ। উনি দেখলেন যে দিনের বেলা যে 3টা লাশ রাখা হয়েছিল সেগুলো চাদর দিয়ে ঢাকা একদম ঠিকঠাক আছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো একটা চাদর মাঝখান দিয়ে ভিজে আছে, অথচ লাশগুলো শুকনো ছিল। এখানে ভিজার মতো কোনো প্রশ্নই আসে না। তো জামিল ভাই সাহস সঞ্চয় করে একদম কোনায় স্ট্যাচারের কাছে গেলেন এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট লাশ ছিল। উনি চাদরটা সরাইতে দেখলেন লোকটার চোখ দুটো খোলা, একদম বড় বড় করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তো জামিল ভাই ভয় না পেয়ে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিলেন। কিন্তু রাসেল ভাই, অবিশ্বাস্য বিষয় হলেও সত্য যে উনি হাত সরানোর সাথে সাথেই চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো সুন্দর করে খুলে গেল, যেন কেউ ভিতর থেকে স্প্রিং দিয়ে আটকে রেখেছে, যে উনি হাত সরানোর পরে ধীরে ধীরে চোখটা খুলে যাচ্ছে। তো উনি ভয় পেয়ে পিছনে আসলেন। ঠিক ওই সময় ওনার কানের একদম কাছে কেউ একজন খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, ভাই আমার খুব পানির পিপাসা লাগছে, একটু পানি দেবেন? মানে এই ধরনের একটা কথা শুনলো, আমাকে পানি দেবেন? তো জামিল ভাই এটা তো মানে এটা যখন তার পিছনে কারো কাছে শুনলেন, উনি খুবই ভয় পেলেন এবং বুঝতে পারলেন যে এটা জীবিত কোনো মানুষের কথা হতে পারে না। গলাটা কীরকম কর্কশ, আর এটা মানুষেরও ভয়েস হতে পারে না। তো উনি টর্চের আলো চারিদিকে ঘোলালেন। সেই ইয়ার ভিতরে আসলে জীবন্ত মানুষ বলতে কেউ নেই, শুধু তিনিই আছেন এবং তার সামনে হলো লাশ শুয়ে আছে। তো হঠাৎ করে ওনার নজরে গেল মর্গের একদম পিছনের দিকে, সেই পুরনো ড্রেনটার দিকে। সেখানে দেখলেন একটা ছায়া অভাব দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে হাসপাতালের নীল রঙের অপারেশন থিয়েটারের পোশাকের মতো পোশাক, কিন্তু লোকটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মানে তার মুখের আকৃতিটা কীরকম ভিন্ন একটা দেখা যাচ্ছে। তো রাসেল ভাই, জামিল ভাই তখন খুবই ভয় পান এবং তিনি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে যেতে চাইলেন, কিন্তু দেখলেন মর্গের সেই ভারী কোপাপসিবল গেটটা নিজেই লেগে গেছে। তো বাইরে থেকে কেউ যেন তালা মেরে দিল এরকম। তো উনি পাগলের মতো গেট ধরে ঝাঁকাতে লাগলেন। তখন পিছনের সেই ছায়াটা ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটা যখন কাছে আসলো, বা সেই ছায়াটা যখন কাছে আসলো, জামিল ভাই দেখলেন সেই ছায়াটা মানুষের মতো না, তার হলো হাতগুলো খুবই লম্বা এবং তার যে নখগুলো ছিল কুচকুচে কালো। তো সেই ছায়া মূর্তিটা জামিল ভাইয়ের কাঁধে হাত রাখলো। হাতটা এত ঠান্ডা ছিল যে জামিল ভাইয়ের মনে হলো ওনার কাঁধটা অবশ হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। তো লোকটা এবার মুখ ছাড়াই কথা বলে উঠলো। ওনার গলার স্বরটা যেন মনে হচ্ছিল মাটির নিচ থেকে উড়ে আসতেছে। সে বলল, আমাকে কাল সকালে কাটার আগে একটু পানি খাইয়ে দিও, আমার কলিজারা খুব জ্বলছে। তো রাসেল ভাই এখানে তিনি কি করবেন বুঝতে পারলেন না, যে কিভাবে সম্ভব একটা অবয়ব কখনো কথা বলতে পারে। তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছেন না, কিন্তু তার চোখের সামনে সব কিছু তিনি স্পষ্ট দেখতেছেন। তো জামিল ভাই কোনোভাবেই তিনি জ্ঞান ধরে রাখতে পারলেন না এবং তিনি জ্ঞান সেখানে হারিয়ে ফেলেন। তো পরের দিন সকালে যখন অন্য ডোমেরা এসে গেট খুললো, তারা দেখলো জামিল ভাই মেঝেতে পড়ে আছেন, আর পাশে সেই অ্যাক্সিডেন্টের লাশটা স্ট্রেচার থেকে নিচে নামানো। লাশটার ডান হাতটা জামিল ভাইয়ের হাতের ওপর করে শক্ত করে ধরে আছে। তো ডাক্তাররা যখন সেই লাশটা ময়নাতদন্ত করতে গেলেন, তারা একটা বিষয় নিয়ে খুবই অবাক হলেন। সেই লোকটার পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি আর কাদা ভরা, যেন মৃত্যু ঠিক আগ মুহূর্তে সে প্রচুর পরিমাণ মাটি বা কাদা গিলে ফেলেছে। সবচেয়ে বড় রহস্যটা কি জানেন রাসেল ভাই? জামিল ভাই সুস্থ হওয়ার পর যখন ওনাকে জিজ্ঞেস করা হলো উনি কি দেখেছিলেন, উনি শুধু একটা কথাই বলেছিলেন যে যে লোকটাকে উনি দেখেছিলেন তার ইউনিফর্মে একটা নেম প্লেট ছিল, সেখানে নাম ছিল ইদ্রিস। তো এটা তিনি বলার পর পরবর্তীতে সে হাসপাতালের রেকর্ড বুকে
রেকর্ড বুকে ঘেটে দেখা গেল যে আজ থেকে প্রায় 15 বছর আগে ইদ্রিস নামের একজন ডোম ছিল, আর ওই দ্বিতীয়ত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। তো আশ্চর্যের বিষয় হলো, মারা যাওয়ার আগে তিনি ওনাকে বারবার পানি পানি বলে চিৎকার করেছিলেন, কিন্তু কেউ ওনাকে পানি দেওয়ার মতো আশেপাশে কেউ ছিল না। তো জামিল ভাই এরপরে আরও একদিন কোনোদিন ওই মর্গে যাননি। উনি এখন লালমনিরহাটে আদিতমারির ওই দিকে ছোট্ট একটা দোকান চালান, কিন্তু আজও যদি কোনো অ্যাম্বুলেন্স সাইরেন উনি শোনেন বা ওনার হাড় কাঁপানো শুরু হয়ে যায়। আসলে উনি বিশ্বাস করেন যে ওই ইদ্রিস ডোম এখনও মর্গের ভিতরে ঘুরে বেড়ায় আর নতুন নতুন লাশের সাথে সে ভর করে কথা বলে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি জানি ঘটনাটা অনেক ছোট, কিন্তু এটা একটা সত্য ঘটনা জামিল ভাইয়ের। তো আমি যার কাছে শুনেছি তিনি আমাকে তার বাসার ঠিকানা সব কিছু শেয়ার করেছেন। আমি চেষ্টা করব ঘটনা যখন পাঠাবো তখন সব কিছু ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দেওয়ার। তো এই ছিল আমার ঘটনা। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মানিক। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। উনি এক অদ্ভুত ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। ওনাদের এলাকায় একজন ব্যক্তি আছেন, তার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, যাকে এই মানিক ভাই আজিজ চাচা নামেই ডাকেন। আমরাও আজিজ চাচা বলে সম্বোধন করব। তো এই আজিজ চাচার পরিবার ছোট, এক ছেলে এক মেয়ে। মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলেটা লেখাপড়া করছে। আজিজ চাচা সিজনাল কিছু কাজ করেন, ধান, পাট, আলু, যখন যে সিজন, এই সিজনের যেই ফসল আর কি সেটা নিয়ে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন। ওনার ফিক্সড কোনো প্রফেশন নাই আর কি, যখন যেটা সুবিধা হয় সেটাই করেন। তবে আলহামদুলিল্লাহ উনি সব কিছু মিলিয়ে ভালো আছেন। ওনার নাকি একটা অদ্ভুত ক্ষমতা আছে, উনি বিভিন্ন মানুষকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ান। তো এই বিষয়টা কিন্তু ওই গ্রামের অনেকেই জানে, অনেকেই নাকি খেয়েছে। এই বিষয়টা জানার জন্য, আরো বিস্তারিত জানার জন্য মানিক ভাই তার মাকে জিজ্ঞেস করেছেন যে, আচ্ছা মা, সত্যি করে বলো তো, এইটা কি আসলে সত্যি? এ কথা কি সত্যি? এটা কি আসলে হয়? তখন মানিক ভাইয়ের মা উনি একটি ঘটনার কথা বলেন। যখন ওনার বিয়ে হয়ে নতুন এসেছেন এই গ্রামে, তখন এই মানিক ভাইয়ের বাবার কাছ থেকেই উনি শুনেছেন যে এই গ্রামে আজিজ নামে একজন ব্যক্তি আছেন, যে কিনা বিনা পয়সায় মানুষকে মিষ্টি খায়, তবে সব সময় না। যখন তার মন মেজাজ ভালো থাকে, হাতে টাকা পয়সা থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, মন টন ভালো, মনে খুশি আছে, তখন যদি কেউ আবদার করে তখন উনি খাওয়ান। এখন উনি যে কিনে খাওয়ান বিষয়টা এরকম না, এক অদ্ভুত পদ্ধতিতে উনি মিষ্টি নিয়ে আসেন এবং এটা সকলের সামনেই নিয়ে আসেন। কি সেটা? মানিক ভাইয়ের মা মানিক ভাইকে বলেছেন যে বিয়ের পর উনি যখন নতুন আসছেন, শুনেছেন যে এই গ্রামে এরকম একজন ব্যক্তি আছেন। একদিন মানিক ভাইয়ের বাবার সাথে উনি বাসা থেকে বাইরে বের হয়েছেন। তো বাইরে বের হওয়ার পরপরই, মানে বাসা থেকে বাইরে বের হওয়ার পরপরই এই আজিজ, যিনি আজিজ চাচা, তার সাথে দেখা হয়েছে। এখন দেখা হওয়ার পর ওই যে মানিক ভাইয়ের বাবা, উনি আবার মানিক ভাইয়ের মাকে স্মরণ করে দিয়েছেন, এই যে তোমাকে বলছিলাম না, এই যে আজিজ ভাই, এই হচ্ছে আজিজ ভাই, যে কিনা মানুষকে অদ্ভুতভাবে মিষ্টি এনে খাওয়ায়। তখন আবার মানিক ভাইয়ের মা উনি এই আজিজ চাচাকে বলেছেন যে, আজিজ ভাই, আপনাদের এলাকায় তো আমার নতুন বিয়ে হয়েছে, নতুন এলাকায় আসছি, আপনাদের এলাকার বৌমা আমি, আমাকে মিষ্টি খাওয়াবেন না? তখন ওই আজিজ চাচা বলছেন যে, তুমি তো আমাদের এলাকার বউ, নতুন বউ, তুমি আবদার করছো, এখন আমি তো ফেলতে পারবো না, খাওয়াতে তো হবেই। এখন আমি তো বাসা থেকে দূরে চলে আসছি, এটা আনার একটা পদ্ধতি আছে, আমাকে এখন পুকুরে নামতে হবে। এখন শীতকাল, পুকুর থেকে ওঠার পর আমি এই ভেজা শরীরে বাসায় যাব কিভাবে? আমার জন্য একটা লুঙ্গি গামছা নিয়ে আসো, তারপর আমি দেখতেছি।
যেহেতু ওনারা বাসার কাছাকাছি ছিলেন, দৌড়ে গিয়ে লুঙ্গি গামছা নিয়ে আসেন আর কি। তো আনার পর এই আজিজ ভাই উনি গামছাটা একটা পাশে রাখতে বললেন, যাতে করে পুকুর থেকে উঠেই উনি শরীরটা মুছে ফেলতে পারেন, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। মানিক ভাইয়ের মা বাবা দুজনই দেখছিলেন যে আজিজ ভাই পুকুরে নামলেন, পানির মধ্যে নামতে নামতে কোমর পানি পর্যন্ত গিয়েছেন। যাওয়ার পর উনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। মানিক ভাইয়ের মা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটা দেখছিলেন, যদিও মানিক ভাইয়ের বাবার কাছে এই জিনিসটা নতুন কিছু না, কারণ উনি তো ওই গ্রামেরই ছেলে, উনি তো জানেন যে কিভাবে এই আজিজ চাচা মিষ্টি নিয়ে আসেন আর কি। তো মানিক ভাইয়ের মা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছেন, কি করেন। দেখা গেল 5 মিনিটের মতো বিড়বিড় করে কিছু একটা পড়লেন, পড়ার পর উনি পানির মধ্যে একটা ডুব দিলেন, ডুব দেওয়ার পর 5 সেকেন্ডের মতো উনি ছিলেন। এরপর উনি পুকুর থেকে উঠে আসলেন। যখন উঠে আসলেন দেখা গেল তার হাতে মিষ্টির একটা বক্স, কাগজের বক্স, পানির ভেতর থেকে নিয়ে আসছে, অথচ বক্সটা কিন্তু শুকনো। এরপর বক্সটা মানিক ভাইয়ের মায়ের হাতে দিয়ে বললেন যে নাও বৌমা, খাও, এখন মিষ্টি খাও। উনি তখন ওই যে গামছাটা নিয়ে শরীরটা মুছে এরপর চলে গেলেন। মানিক ভাইয়ের মা মনে করেছিলেন যে এইটা নিশ্চয়ই অন্য ধরনের মিষ্টি হবে, এমন মিষ্টি যা উনি জীবনে কখনো খান নাই, হয়তোবা জিনেদের দেশের মিষ্টি, এরকম চিন্তা করেছেন। এরপর উনি ওই প্যাকেট খুলে মিষ্টি খেলেন, মিষ্টি সুস্বাদু ছিল, কিন্তু এটা যে একদম অপার্থিব কোনো মিষ্টি বিষয়টা এরকম ছিল না। তো যাই হোক, এই ঘটনা মানিক ভাইকে বললেন। এটা বলার পর মানিক ভাই চিন্তা করেছেন যে এই আজিজ চাচার কাছ থেকে উনিও মিষ্টি খাওয়ার আবদার করবেন। তখন মানিক ভাইয়ের মা বলে দিলেন যে ঠিক আছে, চাচার কাছে তুই বলবি, ভালো কথা, তো চাচার কাছে তুই বলবি, কিন্তু দেখবি যে তার মন মেজাজ যেন ভালো থাকে, তখন সব সময় না। তো যাই হোক, আজিজ চাচার সম্পর্কে কিন্তু এলাকার লোকজনের মধ্যে বেশ ভালো একটা সুধারণা রয়েছে। উনি একজন নিরহংকার মানুষ, ভালো মানুষ, পরোপকারী মানুষ, হুটহাট করে উনি রেগে যান না। 2007 সালের জানুয়ারি মাসের শেষ দিকের কথা, মূলত এক রহস্যময় ঘটনা ঘটেছিল আজিজ চাচার সাথে। চলুন শুনে আসি কি সেই ঘটনা। হঠাৎ করেই ওই দিন রাত 8টার সময় মানিক ভাইদের বাড়িতে আজিজ চাচার স্ত্রী উনি আসছেন। তো আসার পর উনি বলছেন যে এই আজিজ চাচা নাকি ব্যবসার কাজে বাইরে গেছেন, এখনো বাড়িতে ফেরেন নাই। এই জন্য উনি খুব চিন্তা করছেন কি হলো না হলো। উনি কখনো এত রাত করেন না, যদিও রাত 8টা অত রাত না, কিন্তু তারপরেও উনি কখনোই এতটা সময় বাইরে থাকেন না। ওনার ছেলেটাও এখন বাড়িতে নাই, কলেজে গেছে, কলেজে যাওয়ার পর সেও এখনো আসে নাই। আর মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি, তাকে খবর দেওয়ার দরকার, এই জন্যই মূলত এসেছেন উনি। তখন মানিক ভাইয়ের পরিবার থেকে দ্রুত সেই ছেলেকে খবর দেওয়া হয়। ছেলেটাও মূলত কলেজের হোস্টেলে থাকতো, সে চলে আসে, মেয়েকে খবর দেওয়া হয়, সেও চলে আসে। খবর পেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে পড়ে যে আজিজ চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অপেক্ষা করেছিলেন যে রাতটা অন্তত পার হোক। রাত পার হয়ে যায়, আজিজ চাচার কোনো খোঁজ খবর নাই। কি হলো তার? ওনার মতো এরকম ভালো মানুষের হঠাৎ করেই অন্তর্ধান হওয়াতে সকলের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল। কি হলো? যেহেতু সকলে জানতেন যে আজিজ চাচার একটা অদ্ভুত বিষয়ের কথা, যে উনি সবাইকে বিনা পয়সায় মিষ্টি খাওয়াতেন, তাও একটা বিশেষ পদ্ধতিতে, টাকা দিয়ে কিনে না। হঠাৎ করেই উনি মিষ্টি নিয়ে আসতেন পানিতে ডুব দিয়ে। এদিকে আজিজ চাচার যিনি ছেলে, তারপর আজিজ চাচার স্ত্রী, গ্রামবাসী সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওই এলাকাতে একজন কবিরাজ আছে, তার নাম হলো শানু কবিরাজ। সবাই বলেন যে শানু কবিরাজকে ডাকো, ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, কিভাবে সমাধান করা যায়। তো শানু কবিরাজকে খবর দেওয়া হলো। শানু কবিরাজ ব্যস্ত ছিলেন, উনি বিকালে আসবেন জানালেন। তো শানু কবিরাজ বিকালে আসেন, সব কথা শোনেন। শোনার পর এই শানু কবিরাজ এই আজিজ চাচার পুরো বাড়িটা একবার চক্কর দেন হেঁটে হেঁটে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। এরপর আজিজ চাচা যেই রুমে থাকেন সেই রুমে ঢোকেন,
সবকিছু ভালোভাবে উনি পর্যবেক্ষণ করেন। কিছু সময় উনি বাইরে চলে আসেন। তো শানু কবিরাজ বলেন যে তার কয়েকটা সাহায্যকারী শক্তিশালী জিন আছে, এদেরকে কাজে লাগানো হয়েছে, আর তারা মূলত খোঁজ নেবে আজিজ চাচা কোথায় আছেন, আর তারা খোঁজ খবর পেলে জানাবে, আর তখন শানু কবিরাজও এটা জানাবেন। তবে তার সম্পর্কে আর বেশি কিছু জানানো সম্ভব হচ্ছে না, কারণ এই বাড়ির চতুর্দিকে উনি ঘুরে দেখেছেন, ঘরের মধ্যে গিয়েছেন। এটা করার পর উনি কিছুই বুঝতে পারেন নাই, এই জন্যই মূলত উনি জিনদেরকে বলেছেন যে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। আজিজ চাচার পরিবারের সবাই তো খুব চিন্তিত, তারা ওই দিন অপেক্ষা করছে যে কি হয় না হয়, আর শানু কবিরাজ কোনো তথ্য দেয় কিনা। এর একদিন পর শানু কবিরাজ ঠিক সন্ধ্যার দিকে হন্তদন্ত হয়ে হাজির হয় আজিজ চাচার বাড়িতে। সবাইকে ডাক দেয়, বলে যে আশেপাশের লোকজনদেরকে ডাকেন, জরুরি কথা আছে। তখন এই যে মানিক ভাই ওনারাও কিন্তু ওখানে গিয়েছেন শানু কবিরাজ কি বলে সেটা জানার জন্য। শানু কবিরাজ বলেন যে আজিজ চাচার নাকি খোঁজ পাওয়া গেছে। এই শানু কবিরাজের সাহায্যকারী জিন কিছু তথ্য এনে জানিয়েছে, সেটা হচ্ছে যে এই আজিজ চাচাকে জিনেদের একটা জায়গা মধ্যপুরী হচ্ছে সেটার নাম, এই মধ্যপুরী নামক একটা জায়গার বন্দিশালায় তাকে আটকে রাখা হয়েছে। উনি নাকি খুব খারাপ একটা কাজ করেছেন, এই জন্য সবাই তো অবাক হয় যে আজিজ চাচার মতো পরোপকারী ভালো একজন মানুষ, নিরহংকার মানুষ, উনি খারাপ কাজ করবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু উনি এখন জিনেদের বন্দিশালায় বন্দী। এটা শোনার পর আজিজ চাচার পরিবার সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। আজিজ চাচার ছেলে মেয়ে স্ত্রী এই শানু কবিরাজকে খুব অনুনয় করতে থাকে যে যেমনই হোক তাকে ফেরত আনা লাগে, এবং তাকে ফেরত আনেন, যা করা লাগে আপনি করেন, তাকে নিয়ে আসতে হবে। তো শানু কবিরাজ বলেন আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়, কারণ এই ব্যাপারগুলো আসলে মানুষের সাধ্যের বাইরে, এটা জিনেদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে, কিভাবে তাকে ফেরত আনা যায়। তো তার সাহায্যকারী জিনদের সাথে উনি পরামর্শ করেন, মানে শানু কবিরাজ পরামর্শ করেন। তো শানু কবিরাজ বলেন যে একজন শক্তিশালী ছেলে লাগবে, যার রাশি হবে তুলা রাশি। এই ছেলের উপর জিন আসর করাতে হবে, মানে জিন হাজির করাতে হবে। তো খুঁজতে থাকা হয় এরকম ছেলে। সবুজ মিয়া নামে একটা ছেলেকে পাওয়া যায় যার ছিল তুলা রাশি। এই সবুজ মিয়ার উপরে জিন আসর করানো হয়। শানু কবিরাজের সাহায্যকারী জিনকে মূলত আসর করানো হয়েছে, যে জিন কি বলে সবাই শুনুক। সবার উপস্থিতিতেই মূলত ঘটনাটি ঘটে, যেটা এই মানিক ভাইও দেখেছেন। আজিজ চাচার বাড়ির সামনে বসানো হলো সবুজ মিয়াকে। শানু কবিরাজ মনে মনে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল, 10 মিনিট চলতে থাকলো। 10 মিনিট পর শানু কবিরাজের সাহায্যকারী জিন এই সবুজ মিয়ার উপর ভর করে সবাইকে সালাম দেন, সবাই উত্তর দেন। এরপর ওই জিন বলতে থাকে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। জিন বলেন যে এই যে আজিজ চাচা, উনি নাকি ব্যবসা শেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ করে এক অচেনা ব্যক্তির সাথে নাকি আজিজ চাচার দেখা হয়। এই ব্যক্তির চেহারা ছিল খুবই কালো, কুৎসিত, শরীরটা ছিল লিকলিকে, উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই ছিল। এই অচেনা ব্যক্তি হঠাৎ করে বলে ওঠে, রে আজিজ, আমাকে মিষ্টি খাওয়া, কতদিন মিষ্টি খাই না, আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে। এদিকে আজিজ চাচা নাকি খুব ক্লান্ত ছিলেন। তিনি রেগে ওই ব্যক্তিকে বলে ওঠেন, এ মিষ্টি খাবে না, তোমার যে চেহারা আর যে শরীরে মিষ্টি ঢুকবে, গায়ে তো কিচ্ছু নাই, আর কি বিশ্রী চেহারা, কি কালো, কি কুৎসিত। এইভাবে নাকি আজিজ চাচা খুবই বাজেভাবে তাকে কিছু কথা বলেন। আজিজ চাচা এটাও বলে ওঠেন যে তোকে মিষ্টি খাওয়াবো কেন, যা ভাগ এখান থেকে, আমি যাকে তাকে মিষ্টি খাওয়াই না। পরে ওই অচেনা ওই কালো ব্যক্তিটা নাকি বলে ওঠে যে আমার চেহারা কালো, কুৎসিত, আমার শরীরে মাংস কম, তাতে কি হয়েছে, আমার খুব ইচ্ছা তোমার হাতের মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও না। প্রথমে তুই করে বললো, পরে নাকি তুমি করে বল, এরপর আপনি করে বলেন যে আমাকে মিষ্টি খাওয়ান, নাহলে আপনাকে কিন্তু আমি যাইতে দেবো না, আমাকে মিষ্টি খাওয়ানোই লাগবে, আমার খুব ইচ্ছা।
আপনার মিষ্টি আমি খাবো। একটা পর্যায়ে হয় কি, এই আজিজ চাচা রেগে গিয়ে ওই অচেনা ব্যক্তির গালে মারে এক থাপ্পড়। শুধু থাপ্পড় দিয়েছেন বিষয়টা এরকম না, তিনি কদাকার দেখতে এই জন্য তার শরীরে নাকি থুথু দিয়েছে এবং ঘৃণা প্রকাশ করেছে। এটা হওয়ার পর ওই অচেনা ব্যক্তি নাকি মন খারাপ করে ওখান থেকে চলে যায় এবং বলে যায় যে আমার সাথে যে আচরণটা করলি এটা কি ঠিক করছিস? কেউ কারোর সাথে এই ধরনের আচরণ করে? আমার চেহারা খারাপ, আমি দেখতে কদাকার, এই জন্য আমার শরীরে থুতু দিলি তুই? কাজটা তো তুই ভালো করলি না, এর জবাব তুই সময় মতো পাবি। মূলত এর কিছু সময় পরেই আজিজ চাচাকে নাকি জিনেরা তুলে নিয়ে যায়। মূলত এর কিছু সময় পরেই জিনেরা আজিজ চাচাকে কানা ভুলের মাধ্যমে পথ ভুল করায়, একই পথে বারবার বারবার নিয়ে আসে, যার কারণে উনি বাড়িতে ফিরতে পারছিলেন না। আর উনি যে ওই একই পথে বারবার ঘুরছেন, অন্য কোনো মানুষও তাকে দেখতে পারছিল না। একটা পর্যায়ে আজিজ চাচা নাকি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওই জিন আজিজ চাচাকে মধ্যপুরী নামক একটা জায়গায় নিয়ে আসেন। এই মধ্যপুরী যে কোথায় এটাও জানা যায় না। ওই জিনটা আজিজ চাচাকে নিয়ে তার সর্দারের কাছে নিয়ে যায় সরাসরি। তখন সর্দারকে পুরো বিষয়টা খুলে বলেন যে এই ব্যাপার, আমার শরীরে থুথু মেরেছে, জেনে বুঝে আমাকে অবজ্ঞা করে আমার উপর নির্যাতন করেছে, থাপ্পড়ও মেরেছে, আমি কোনো শাস্তি ওকে দেই নাই, আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি বিচার করেন। আমি চাইলে ওকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি শাস্তি দেইনি, বিচার আপনি করেন। এরপর নাকি ওই জিনের সর্দার নির্দেশ দেন যে ওকে বন্দি করে রাখতে হবে। এই কারণেই মূলত ওই মধ্যপুরীর কোনো এক বন্দিশালায় তাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে মানুষ যেতে পারে না। জিন এটাও বলে, বিশেষ করে এই যে শানুকবিরাজের জিনটা এটাও বলে যে ওই সর্দার কোনো সিদ্ধান্ত দেবে না, কারণ এই অপমানটা করা হয়েছে ওই জিনকে। এখন ওই জিন যদি আজিজ চাচাকে ক্ষমা করে দেয় তাহলে সর্দার তাকে ছেড়ে দিবে, আর এটাতে মধ্যস্থতা করতে হবে অন্য কোনো জিনকে। এখন শানুকবিরাজ উনি তার সাহায্যকারী জিনকে বলে যে যেহেতু আমরা কেউ যেতে পারবো না, তাহলে এই মধ্যস্থতাকারীর দায়িত্বটা তুমিই নাও। তুমি গিয়ে সরাসরি সেই জিনের সর্দারের সাথে কথা বলো। তখন ওই জিন বলে যে সর্দারের সাথে কথা বলে লাভ নাই, আসলে কথা বলতে হবে ওই জিনের সাথে। ওই জিন যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সর্দারও ছেড়ে দিবে। ওই জিন গিয়ে সর্দারকে বলবে যে তাকে ছেড়ে দাও, আমি আমার অভিযোগ তুলে নিলাম, তাহলেই তাকে ফেরত আনা সম্ভব। এখন ওই জিন তখন এই সবুজ মিয়ার শরীর থেকে বের হয়ে চলে যায়। সে নাকি চলে যাওয়ার পর ওই জিনের সাথে সাক্ষাৎ করেছে, দেখা করেছে। ওই জিনটা কোনোভাবেই সেই অপমানটা ভুলতে পারছে না, যে সে শুধু কুৎসিত দেখে, কদাকার দেখে, কালো দেখে তাকে থুতু দিয়েছে, এই অপমানটা সে ভুলতে পারছে না। তারপরেও আসলে বোঝানো হয়েছে তাকে যে সে আসলে ভালো মানুষ, আজিজ চাচা ভালো মানুষ, নিরহংকার মানুষ, সবসময় মানুষের উপকার করে। ওই সময় মন খারাপ ছিল, কোনো কারণে মেজাজও বিগড়ে ছিল। সবসময় তো মানুষের মেজাজ মর্জি একরকম থাকে না, এই জন্যই উনি এরকম আচরণটা করে ফেলেছে, তুমি মাফ করে দাও। তখন ওই জিনটা ক্ষমা করতে রাজি হয় যে ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দিব, তবে কিছু জিনিস চাই, যে এই জিনিস দিতে হবে, যেহেতু আমি তার কাছে একটা জিনিস চেয়েছিলাম সে দেয় নাই, এইগুলো দিলে আমি রাজি হব। আর আমি যদি কিছুই না নিয়ে ছেড়ে দেই তাহলে আমার সম্প্রদায়ের জিনেরাই আমাকে বলবে যে মানুষের কাছে মার খেলি, থাপ্পড় খেলি, থুতু খেলি, তখন তার সম্প্রদায়ের জিনেরাও তাকে অবজ্ঞা করবে। তখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? ওই জিন জানায় 3টা ছাগল জবাই করে মাংসগুলো টুকরো টুকরো করে রাখতে হবে, আর রক্ত সম্পূর্ণ আলাদা রাখতে হবে, আর 20 কেজি মিষ্টি দিতে হবে। তাহলেই মুক্তি মিলবে এই আজিজ চাচার। আর এগুলো দিতে হবে রাত 2টার সময়। একটা স্থানের নাম বলে দেওয়া হয়েছে যে ওই স্থানে দিতে হবে। ওই এলাকারই একটা জায়গা। আজিজ চাচার পরিবার যে সাথে সাথেই 3টা ছাগল কিনে ফেলবেন এত টাকা না থাকলেও তারপরও ওনারা স্বীকার করেন যে ঠিক আছে দেয়া হবে।
সব আয়োজন চলে। কথা মতো 3টা ছাগলের মাংস রেডি করা হয়, ছাগলের রক্ত আলাদা করা হয়, 20 কেজি মিষ্টি সহ ওই জায়গায় দিয়ে আসা হয়। মূলত এই কাজটি শানু কবিরাজের উপস্থিতিতেই আজিজ চাচার ছেলে উনি করেছিলেন। রাত 2টার দিকে এই কাজটি করা হয়েছিল। রাত 3টার একটু আগে, মানে সবাই কিন্তু অপেক্ষা করছেন বাড়ির ভিতরে ঢুকে যে কি হয় না হয়, সবাই ঘরের ভেতরে অপেক্ষা করছিলেন। শানু কবিরাজও এটাই বলেছিলেন যে এটা ঘরের ভেতরে বসে অপেক্ষা করতে হবে। রাত 3টার দিকে নাকি ধুপ করে একটা শব্দ হয় বাড়ির উঠোনে। এরপর সবাই হুড়মুড় করে বের হয়ে দেখে যে আজিজ চাচা উঠোনে পড়ে রয়েছে। এই অল্প কয়েকদিনেই আজিজ চাচার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, উনি অজ্ঞান ছিলেন। যাই হোক, আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরানো হয়। আজিজ চাচাকে বলা হয় যে আসলে তোমার সাথে কি হয়েছে এটা বলো। আজিজ চাচাও একই কথাই বলেন। তো যাই হোক, ঘটনাটি এ পর্যন্ত। এরপরে আল্লাহর রহমতে আজিজ চাচার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটি সত্য একটি ঘটনা। ঘটনাটি সাল 2012, তখন আমার বয়স 10 বছর। এখানে বলে রাখি ভাই, আমরা 3 ভাই বোন, আমি সবার বড়। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার দক্ষিণাতকরা গ্রামে। তো সরাসরি আমার বড় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে আমার আব্বু তখন ইটের ভাটায় কাজ করতো। ইটের ভাটায় কাজ করার জন্য আমার আব্বুকে ভোরে উঠে তারপর ইটের ভাটায় যেতে হতো। তো রাসেল ভাই, এখানে বলে রাখা হলো, আমাদের বাড়ি থেকে হাইওয়ে রাস্তা, ওখানে যেতে সময় লাগে 7 মিনিট সময়। অর্থাৎ হাইওয়ে পাশে আমাদের বাসা। অর্থাৎ তো ভাই, আমার আব্বু প্রতিদিনের মতো কাজটা শেষ করে, ইটের ভাটা থেকে কাজটা শেষ করে বাসায় ফিরে আসে। তো ভাই, আসার পরে বৃষ্টি হওয়ার পর আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার বোন সবাই খেতে বসছি। খাওয়ার দাওয়া শেষ করে একসাথে বসে কথা বলতেছে। আমার সময় আমার ফুপু, অর্থাৎ আমার আব্বুর বোন, ফুপুর বাসা থেকে কল আসছে। তো আমার সময় আমার আব্বু বললাম, কথা বলার জন্য বলছে, আমার ফুপুর বাসায় যেতে হইব। ফুপুর বাসায় যাওয়ার জন্য কল দিয়েছে। তো আমার ওই সময় খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার ফুপুর বাসার দিকে রওনা দিলাম। তো ভাই, এখানে একটা কথা বলে রাখি, আমার আব্বু বলেছে যে যত রাতে হোক মানে আসবো, বাসায় আসবো। আমার আব্বুর সবই লোক ছিল। তো এগুলো বিশ্বাস করতো না। তো সবাই আমাদেরকে বলে পুকুর বাসার দিকে রওনা দিল, হাতে একটি টর্চ নিয়ে। তো যাওয়ার পথে কোনো সমস্যা হলো না। কিছুক্ষণ যাওয়ার পর ভাই, এখান থেকে ওখানে যেতে কিছুক্ষণ যাওয়ার পথে 3 রাস্তার মোড় পড়ে ভাই। সেই 3 রাস্তার মোড়ের ওইখানে আসার সময় আমার আব্বু অনুভব করলো গরম হাওয়া একটু বয়ে গেল। তো ভাবলো হতে পারে কিছু জায়গায় গরম রোদের যে তাপ থাকে, সূর্যের যে তাপ থাকে, ওই তাপ থাকতেও পারে। তো এরকম কিছু বললো না। তারপরে আব্বুর মতো আব্বু চলে গেল। তারপরে আর কিছু হলো না। তো যাওয়ার পথে ইটের ভাটার পাশ দিয়ে যেতে হবে আমার আব্বুকে। তো টর্চ নিয়ে যেতে তো রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখা হলো, ওই দিন
রাসেল ভাই প্রচন্ড জ্যোৎস্নার রাত ছিল, মানে চাঁদনির রাত ছিল, চারিদিকে উজ্জ্বল, মানে অন্ধকার যেতা না। তো টর্চ লাইট নেওয়ার কারণ হচ্ছে যে জায়গা দিয়ে ওই সময় গাছপালা নিজে যেতে হবে, তখন অনেক সাপের কোনো ভয় টয় থাকতে পারে, এই জন্য নেওয়া হয়েছে, আমার আব্বু নিয়েছে। তো ভাই ঠিকঠাক মতো পৌঁছালো বাসায়। তো পৌঁছানোর পরে আমার আব্বু কথা মতো আলোচনা শেষ করতে 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 রাত বাজে গেছে রাসেল ভাই 11:30 থেকে 11টা। তো ভাই আমার আব্বু কিন্তু রাসেল ভাই বলে রাখছিলাম সাহসী একজন মানুষ, তিনি এসব বিশ্বাস করে না। আর রাসেল ভাই এমন সময় জানেন তো, রাসেল ভাই গ্রাম অঞ্চলে 10টা মানে অনেক রাত, 10টা মানে অনেক রাত। তারপরও আমার আব্বু কথা মতো শেষ করে বাসার দিকে রওনা দিবে। তো এমন সময় আমার ফুপু বললো যে আজকে থেকে যাওয়ার জন্য আমার আব্বুকে। আমার আব্বু বললো না, থাকতে পারবো না। আমার আব্বু যে ইটের বাড়ি কাজ করে, তো রাসেল ভাই এখানে আমার আব্বু ইটের বাড়ি কাজ করে, কাজ কামাই দিবে না, মানে কাজ বেশি দিবে না আর কি, এই কথা বললো, যাইতে হইব। তো সেভাবে সেই কাজ আমার আব্বু বাড়ির দিকে রওনা দিল। তো আমরা রওনা দেওয়ার সময় এখানে রাসেল ভাই বলে রেখা বললো আমার আব্বুর রাতে একটা টর্চ ছিল, এবং আমার পপু আমার আব্বুকে বললো যে মতি, আমার আব্বুর নাম মতি। তো সে বললো যে খাওয়ার জিনিস নিয়ে যাওয়ার জন্য কিছু পিঠা দিয়ে দিল, কিছু সেমাই দিয়ে দিল, এগুলো দিয়ে দিল। আর বললো যে এগুলো নিয়ে যাওয়ার সময় নিয়ে যাস। তো আমার আব্বু তো থাক, নিতে হবে না, তারপর দিয়ে দিছে। তাহলে আমার আব্বু রাতে বললো যে আমার বাবু বললো যে রাতের বেলা যাবি, কিছু একটা নিয়ে যা। আমাদের ভাই রাসেল ভাই আমাদের যে গ্রাম অঞ্চলে একটা জিনিস প্রচলিত আছে যে রসুন অথবা ওই যে আরেকটা জিনিস ঘুষি, মানে ঘুষি, যে গ্রাম অঞ্চলে যে গোবর থেকে যে ঘুষি বানানো হয়, সেই ঘুষি ওনাকে সাথে করে দিলে কোনো মানে খারাপ কোনো কিছু জিন অথবা অন্য কোনো কিছু আসার সম্ভাবনা থাকে না, মানে এগুলো দিয়ে দেওয়া হয়। তো এগুলো বিশেষ করে মানে আগের যে মানুষ ছিল এগুলো বিশেষ করে। তো ভাই এগুলো দেওয়ার পর আবার এগুলো নিয়ে আসতেছে 5 মিনিট পর হাঁটার পরে রাস্তার থেকে নেমে আইল ধরে হেঁটে 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 যাওয়ার পর কোনো সমস্যা হলো না। সেই রাসেল ভাই কিছু দূর 2 মিনিট পর হাঁটার পরে রাসেল ভাই দুপাশে তাল গাছ মধ্যখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় মনে মনে ভাবলো যে পিছনে মনে হয় কিছু একটা শব্দ আছে। তো আগে রাসেল ভাই বলে রাখি যে আগে মানুষরা যারা মানে মুরব্বীরা যা বলেছে যে পিছনে শব্দ পেলে কোনো কিছু হলে পিছনের দিকে তাকানো যাবে না, যদি তাকানো যায় সম্পূর্ণ বডি ঘোরাতে হবে, আর না ঘোরালে একটু না। তো আমার আব্বু একটু সাহসী থাকাই বললো যে না, এটা মনের ভুল, এমনি কোনো কিছু না। আমার আব্বুর মতো হেঁটে আরম্ভ করলো। এমন সময় কিছু দূর হেঁটে যাওয়ার পরে অনুভব করলো যে পিছন থেকে আর কোনো শব্দ আসতেছে না। ওই সময় আমার আব্বু একটু আল্লাহ মনে মনে জিকির করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে যেতে লাগলো। তো এমন সময় রাসেল ভাই ইটের বাড়ার সামনে একটি হিজুল গাছ পড়লো, পরে তার সামনে আবার একটি গাব গাছ পরে। গাব গাছটি রাসেল ভাই অনেক ঘটনা আছে, যা পরে শেয়ার করবো। ঘটনাটি নিয়ে অনেক ঘটনাই আছে, সময় পেলে শেয়ার করবো, অডিওগুলো বা ইমেল পাঠাবো। তো ভাই এমন সময় আমার যাচ্ছে এমন সময় দেখতে পাচ্ছে যে সামনে কিছু একটা হেঁটে চলে যাচ্ছে। জিনিসটা আমার
চাচাতো ভাইয়ের মতোই বডি, মানে সেম হাইট, সম্পূর্ণ আমার চাচাতো ভাইয়ের মতোই। তো এমন সময় আমার আব্বু খেয়াল করলো যে আমার আব্বু যতই দ্রুত হয়ে হাঁটার চেষ্টা করতেছে, ওই দূরত্বটা তত বাড়তেছে, ততই ধরতে পারতেছে না ওই অবয়বটাকে। সরি, সে আমার আব্বু ভাবছে যে হয়তো আমার চাচাতো ভাই হবে, অবয়ব এইগুলো কোনো করে নাই। অনেকক্ষণ হাঁটার পরে যখন ধরতে পারতেছে না, তখন ভেবে নিল ওটা খারাপ কোনো কিছু। তখন আমার আব্বু মনে মনে ছোটা হতে লাগলো এবং তারপর আল্লাহর নাম নিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো। এবং একটা কথা বলে রাখা বলো, আমার আব্বু ওই সময় টর্চ ধরছিল সামনের দিকে। তো টর্চের আলোয় যতটুকু দেখা যাচ্ছে, মানে সেখানে মানে আলোটা পৌঁছাচ্ছে না, কিন্তু দেখতে পাইতেছে তাকে। এমনি লাইট বন্ধ করলে সময় দেখতে পাইতেছে, কিন্তু ওই সময় ধরলে এখানে পৌঁছাচ্ছে না, মনে হচ্ছে অনেকটাই দূরে। তো ভাই এইভাবে করার পর ভাবলো যে না, খারাপ কিছু হতে চলেছে। এইভাবে করতে করতে সোরা পড়ে হেঁটে যাচ্ছিল। তো তারপরে ভাই সেই রাস্তার পাশ দিয়ে যখন ক্ষেতের দিকে আইল চলে গেছে, একটু পর খেয়াল করলো ইটে যে আপনার যে ইটে যে খোলা দেওয়া হয়, ইট পিন্টি করা হয়, এটার পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, ওইখানে যে হাতাল আছে, অর্থাৎ হাতালের পাশ দিয়ে চলে গেছে। পরে তারপর ওইদিকে যাওয়ার পরে দেখতে পেয়েছে যে অভাবটা আর নেই। তো এমন সময় আমার আব্বু সময় একটু গালাগালি, এবং এটি খুব ভালো সামনে সাহস রাখার জন্য একটু গালাগালি করার পর ওইখান থেকে সাহস করার জন্য একটু হেঁটে যাওয়ার পরে সামনে একটি মসজিদ আছে। ওই মসজিদের পাশে আসার পর দেখতে পেল যে একজন আমার আব্বুরই পরিচয় লোক এইদিকে হেঁটে আসছে। তো ভাই ওই জায়গায় হেঁটে আসার কারণ ওই জায়গায় বাড়ি, মানে তার বাসা, এই জন্য তারপর আব্বু তাকে শেয়ার করবো, কিন্তু বললো যে মনে হলো শেয়ার করতে চেয়েছিল, কিন্তু বললো পরে শেয়ার করবো, এখন বাসায় চলে যাই। তখন আমরা ছোট 10 বছর বয়স। তো ভাই আমি আপনার একটা কথা বললাম যে বাসায় আসার পর আমার আম্মুকে বলতে চেয়েছিল না। আমার আব্বুর মুখে তাকার পরে দেখে একটা বয়ের ছাপ মনে হচ্ছে। এই ভয়ের ছাপ দেখার পরে তারপর রাসেল ভাই আমার আম্মুকে বলার জন্য বলতে চেয়েছিল, কিন্তু তারপর আমরা একটু বললাম যে আব্বু কি হয়েছে বলো। তখন ভাবলো যে ছোট মানুষ, ভয়টয় বাবা, মানে এভাবে বলতে। তারপরে এভাবে খুইলা সবকিছু বললো। তারপরে শুনলাম এরপরে আর কি। রাসেল ভাই ঘটনাটি যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনাই আছে। আর ওই যে রাসেল ভাই যে বললাম গাব গাছ বললাম ফেজল গাছের সাথে, ওই গাব গাছ নিয়ে অনেক ঘটনা আছে, পরবর্তীতে রেকর্ড পাঠিয়ে দেবো। আল্লাহ হাফিজ। ভালো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ইউসুফ হাসান নাইম, আমার বাসা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়। বোর্ডকে আমি একটা ঘটনা শেয়ার করব। এর আগেও একটা আমি ঘটনা পাঠিয়েছি। ঘটনাটা আমার নানির বাড়ির একজনের সাথে ঘটে যাওয়া, তো তার মুখ থেকে সরাসরি কালেক্ট করা ঘটনা। তো ঘটনায় যাওয়ার আগে আমি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু বিবরণ দিয়ে নেই। ও জায়গাটা মূলত একটা মন্দিরকে কেন্দ্র করে রাসেল ভাই।
আচ্ছা, মন্দিরটা হলো এরকম যে মেন রোড থেকে একটু ভিতরের দিকে। আচ্ছা, মেন রোডের এক সাইডে মন্দিরটা আর এক সাইডে নদী, মানে শ্মশানঘাট। মন্দিরটা অনেকেই চিনবেন, সেটা হচ্ছে কালীবাড়ি। তো রাসেল ভাই, মন্দিরটার একটা বিশেষ লক্ষণীয় জিনিস হচ্ছে মন্দিরটায় 2টা বট গাছ আছে। বট গাছটা রাসেল ভাই কম করে হলেও কয়েকশো বছরের পুরনো। এটা অনেক আগে থেকে সেখানে রয়ে গেছে, সেই আদিকাল থেকেই। একটা বট গাছ হচ্ছে মন্দিরটার ভিতরে আর একটা রাস্তার সাইডে। মূলত সেই গাছকে কেন্দ্র করে এই ঘটনাটা। তো সেই গাছ দুটো অনেক প্রাচীন হওয়ায় এমনিতেই ওই গাছগুলো নিয়ে অনেক ঘটনা রয়েছে। লোকমুখে অনেক ঘটনাই শোনা যায় গাছগুলো নিয়ে। গাছগুলো ওখান দিয়ে যাওয়ার সময় অনেকে ভয় পেয়েছে, এরকম আরো অনেক ঘটনা। তো রাসেল ভাই একবার মানে গাছ দুটো বিক্রি করা হয় এক লোকের কাছে, অনেক বিক্রি করা হয়। এটা 2002 সালের দিকে ঘটনা। গাছ দুটো বিক্রি করা হয়। তো স্বাভাবিকভাবে গাছ মালিক গাছটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে গাছটা একদিন কাটার জন্য লোকজন যায়। রাসেল ভাই 2002 সাল, তখন আধুনিক মানে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা হয়নি, এমনি কুঠার দিয়ে শ্রমিক দিয়ে ঘাসটা কাটানোর জন্যই করা হয়। তো অনেকগুলোই শ্রমিক থাকে, তাদের মধ্যে 2 জন মানে শ্রমিক ছিল, তারা বন্ধু, একসাথেই কাজ করত। তো একজন শ্রমিক সর্বপ্রথম গাছটায় কুঠার দিয়ে আঘাত করে। রাসেল ভাই আঘাত করার পর যা দেখে সেটা আসলেও স্বাভাবিক না। সে দেখে গাছটা যে জায়গা থেকে কেটেছে সেখান থেকে লাল রক্তের মতো তরল পদার্থ বেরিয়ে আসছে। তারা খুবই ভয় পেয়ে যায়। তো কিছু না ভেবে যে কুঠাটা দিয়ে কূপ দিয়েছিল সে আবার কূপ দিতে যাবে। সবাই তাকে নিষেধ করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। সে বলে না, কোনো সমস্যা না। সে আবার সেই কুঠার দিয়ে গাছে আঘাত করে। কিন্তু রাসেল ভাই পরের বারও সে আবার একই কাহিনী ঘটে, রক্তর মতো তরল পদার্থ, মানে মোটামুটি রক্তই এরকমই বেরিয়ে আসে। তো সবাই খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে যে না, তারা সেখানে কাজ করতে পারবে না। মালিক তাদের খুব বুঝিয়ে বলে, কিন্তু কোনোভাবেই তারা শ্রমিকগুলোকে রাজি করাতে পারে না সেই গাছটা কাটার জন্য। তো সেদিনের মতো কাজ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। তো যে কুঠার দিয়ে গাছটায় আঘাত করেছিল রাসেল ভাই, সম্ভবত সে খুব ভয় পায়। রাতে সে যেদিন বাসায় খাওয়া দাওয়া করে ঘুমায়, সে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে গাছ থেকে একজন লোক, অনেক লম্বা, 7 ফুটের মতো লম্বা লোক, সে গাছে থেকে বলছে যে কাজটা তুই ভালো করলি না, এটা আমাদের বসবাসের জায়গা, আর এটা করা উচিত হলো না। সে দেখে ঘুম ভেঙে যায়, খুব ভয় পায়। পরে রাসেল ভাই তার খুব জ্বর আসে, ডাক্তারের ওষুধ খায়, কিন্তু পরের দিনই লোকটা অস্বাভাবিকভাবে মারা যায়। মানে হালকা জ্বর ছিল, কিন্তু কোনো কারণ ছাড়া এমনিতেই লোকটা মারা যায়। লোকটার বয়সও বেশি ছিল না রাসেল ভাই, 35, মানে মোটামুটি অস্বাভাবিক মৃত্যুর মতোই হয়, কোনো কারণ ছিল না। তো এই ঘটনার পর রাসেল ভাই গাছ কাটার এই সিদ্ধান্ত, এটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। মানে যে মালিক গাছ কাটার জন্য টাকা দিয়েছিল সে টাকা ফিরিয়ে নেয়। সে বলে না, এইভাবে পারবে না। সে সবাই ভয় পেয়ে যায় এবং কি সেই কাজটা শেষ হয়ে যায়। তো রাসেল ভাই ওই যে শ্রমিক ছিল 2 জন বন্ধু, তার একজন বন্ধু তো মারাই যায়। তো সবকিছু স্বাভাবিকই চলছিল, গাছ কাটা ওটা বন্ধই। তো একদিন ওই শ্রমিক যে মারা গিয়েছিল তার বন্ধু রাত্রে বাজার করে ফিরছিল। তো বাজার করে ফেরার পথে মেন রোড থেকে যখন নামে মন্দিরটার সাইড দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে দেখে পিছ থেকে একটা লোক আসছে। লোকটা রাসেল ভাই স্বাভাবিক ধরনের একটা সাদা পাঞ্জাবি টাইপের পরা, কিন্তু সে চিনল না, সে তাকে চিনতে পারছিল না। সে বলে যে ভাই কোন দিকে যাবেন? সে বলে এইদিকে। বলে আমি ওই দিকে যাবো, চলেন 2 জন একসাথে। তারা 2 জন হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হঠাৎ যখন সেই গাছটার দিকে আসে রাসেল ভাই, তারা প্রথমে ওই লোকটা কথা বলার শব্দ শুনতে পায়, কারা কথা বলছে। সে তার পাশের লোকটাকে বলে, অপরিচিত লোকটাকে, যে ভাই আপনি কোনো কথাবার্তা শুনতে পাচ্ছেন? সে বলে কই না তো। সে আর একটু এগুতে বলে না, আবার কথা শুনতে পাচ্ছি, যে মনে হয় কেউ যেন গাছের পাশ থেকে কথা বলছে। তো তার হাতে রাসেল ভাই 3 ব্যাটারির একটা টর্চ ছিল। সে টর্চটা চালু করার পরে
হঠাৎই তার টর্চটা ওই বট গাছের কিছুটা উপরের দিকে ওঠে। সে দেখে যে গাছে বেশ কয়েকজন লোক বসে আছে, ওই পাঞ্জাবি টাইপের পরা, এবং তা কি যেন কথা বলছে। তো সে একটু মনোযোগ দিতে শুনতে পায় তাদের মধ্যে একজন বলছে যে দেখ দেখ, এই লোকটাও ছিল সেদিন আমাদের বাসা ভাঙতে এসেছিল, সেই গাছটা কাটার জন্য রাসেল ভাই, এই লোকটাও ছিল, একে আজকে ধর আমাদের ওখানে নিয়ে যায়। তো সে এটা শুনে রাসেল ভাই খুব ভয় পায়, এবং এদের একটা অবাক করা বিষয়, রাসেল ভাই ওই লোকগুলোর মধ্যে একজনকে তার খুব চেনা চেনা লাগছিল, একজনকে মনে হচ্ছিল সে চিনে। তার মনে হয় যে ওই লোকগুলোর মধ্যে একজন যে তার সাথে আসছিল তার চেহারার মতো হুবহু মিল। এতক্ষণ সে খেয়াল করে না যে তার পাশের লোকটি কোথায়। হঠাৎ সে তার লাইটটা পাশে মারতে দেখে যে তার সাথে লোকটা নেই। কয়েক মুহূর্তের মধ্যে লোকটা গায়েব। রাসেল ভাই মন্দিরের পাশে যে যাচ্ছিল, গাছ দুটা ছিল দুই সাইডে, একটা মন্দিরের ভিতরে আর একটা রাস্তার সাইডে। তো সেখান থেকে এত কম সময়ের মধ্যে কারো উদয় হয়ে যাওয়া সম্ভব না, কারণ সাইডে ফাঁকা মাটি ছিল। তো সে খুব অবাক হয়ে যায় এবং দেখে যে ছায়ামূর্তিগুলো হাওয়ায় ভেসে তার দিকে যেন এগিয়ে আসছে আর বিকট সুরে হাসি দিচ্ছে। এটা দেখে রাসেল ভাই সে খুব ভয় পায় এবং প্রচন্ড দ্রুত গতিতে সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাড়ির উঠোনে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আর পরিবারের সবাই বেরিয়ে আসে। তো সকালবেলা সে নিজেকে আবিষ্কার করে তার হসপিটালে, সবাই তার চারপাশ দিয়ে ঘুরে আসে। সবাই তাকে বলে যে সে একদিন এরকম সেন্সলেস অবস্থায় ছিল। তো সবাই তখন সুস্থ হওয়ার পরে ঘটনা জানতে চায়, তবে সে সবাইকে ঘটনা খুলে বলে। তো সবাই তাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দোয়া দরুদ করে এসব আমল করতে বলেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রাসেল ভাই এভাবে কিছুদিন ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন সে তার রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভাঙিয়ে তার স্ত্রীটাকে ডাকছে, বলে চলো বাইরে দেবো একটু দাঁড়ানোর জন্য। সে বিছানা থেকে অমনি উঠে চলে যায়, কোনো দিক না ভেবেই স্বাভাবিকভাবে। তার স্ত্রী যথারীতি, রাসেল ভাই গ্রামের টয়লেট গুলো সাধারণত বাড়ি থেকে একটু বাইরের দিকে হয়, ভিতরের দিকে। তার টয়লেটটি ছিল বাজারের ভিতরে, সে যায়। তো তার স্ত্রী ভিতরে যায়, সে বাইরে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রী আসে না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা পরে কি ব্যাপার আসছে না কেন, এক পর্যায়ে সে রেগে যায়। রেগে গিয়ে যখনই সে টয়লেটে নক করতে যাবে দেখে দরজা খোলা। সে খুব অবাক হয়ে যায়, দরজা খোলা, সে বের হওয়া হয় নাই, সে ওখানে দাঁড়িয়ে আছে। তো সে দরজাটা ভালো করে দেখে ভিতরে কেউ নাই। তখন সে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন সে ঘুরে আসতে যাবে দেখে তার সামনে সেই লোকটা, রাসেল ভাই যেদিন মন্দির দিয়ে আসার সময় তার সাথে হেঁটে আসছিল এবং তা হয়েছিল, সে দাঁড়িয়ে আছে এবং বলছে, কিরে ভয় পেয়ে গেলি, তোর সাথে একজন তো গেছে, এবার তোর পালা, আমাদের বাসস্থান ভাঙবি। এই কথা বলে তার দিকে যে বিকট শব্দে একটা হাসি দেয় এবং সে দেখে যে লোকটা পা মাটিতে নেই, অনেকটা হাওয়ায় ভেসে ভেসে, পাঞ্জাবি পরা। সে সেখানেই সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। পরে তার চিৎকারে তার পরিবারের সবাই উঠে এসে তার মাথায় পানি দেয়। তারপর কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে। তখন সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে গেলা, কখন বেরিয়ে আসলা? তার ওয়াইফ তো শুনে অবাক, কই না তো, আমি তো কালকে তোমাকে কখনো ডাকিনি। সে খুব অবাক হয়ে যায়। সে তার স্ত্রীকে বলে, তাহলে তুমি কোথায় ছিলা? তার স্ত্রী বলে, আমি ঘরে শুয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি তুমি রুমে নাই। এটা দেখে আমি বাইরে বের হই, ভাবি বাইরে মনে হয়। তো বাইরে কিছু দূরে গিয়ে যেতে দেখি তুমি ওখানে পড়ে আসো। তো এভাবে তারপর তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। তো পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে যায় তার ঘটনাগুলো শুনে। তো তারা তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সব শুনে বলে সেটা ওই গাছেরই বসবাসকারী একটা খারাপ জিন তাকে ওই যে কাটার সময় থেকে আসর করেছে। সে বলে, আমি এটা করতে পারবো না, আপনি বড় একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করেন। তো তারা রাসেল ভাই ওখান থেকে চলে আসে এবং খোঁজে সেই খুব বড় কবিরাজের সামনে দেখা করতে যায়।
কবিরাজ দেখেই তাদের সমস্যার কথা বলে দেয় যে আপনার এই সমস্যা, এটা আমি জানি না কতটুকু ঠিক করতে পারবো, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। বলে যে না, আপনাদের এরকম করা উচিত হয়নি। সেই গাছটা যখন প্রথম কাঠুরে কূপ দিয়েছিল তখনই তাদের কাজটা বন্ধ করা উচিত ছিল, কিন্তু ওখানে আপনারা তারপরে এই কাজটা করেছেন। তারা খুব বিরক্ত হয়েছে। সে তার সাধ্যমতো তার অনুযায়ী চেষ্টা করে এবং তার শরীরটা বন্ধ করে দেয় এবং তাকে কিছু আমল করতে বলে যাতে তার আর কোনো সমস্যা না হয়। তারপর কবিরাজ আরও বলে যে সে যেন রাত্রে একলা বের না হয় এবং কি সেই মন্দিরের ওখান দিয়ে একা একা না যায়। তো রাসেল ভাই তারপর তারা ওখান থেকে চলে আসে। চলে আসার পরে মোটামুটি ভালোই এই কাটায়। তারপর আর তার তেমন কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, এটা একটা সত্য ঘটনা। ঘটনাটা যার কাছ থেকে ঘটেছে তার কাছ থেকেই আমার ঘটনাটা কালেক্ট করা। রাসেল ভাই, সেই গাছ দুটোর মধ্যে একটা গাছ এখনো রয়ে গেছে। কিছুদিন আগে একটা গাছ মানে এমনি নিচ থেকে মাটি সরে যাওয়ার পরে মানে ভূপতিত হয়ে যায়, কিন্তু একটা গাছ এখনো আছে। এবং কি সেই গাছগুলা অনেক দামে, মানে দাম হলেও কিন্তু এই গাছ রাসেল ভাই কেউ কিনতে চায় না এবং কি সেই ঘটনা শুনে কেউ আর ওই গাছটা কাছেও যায় না। রাসেল ভাই, এই মন্দিরকে ঘিরে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাটা যদি লিসেনারদের সামনে প্রচার করা হয়, ইনশাল্লাহ সেই ঘটনাগুলো আমি লিসেনারদের সামনে শেয়ার করব। তো রাসেল ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।